আজকে আমি যেরকম বলেছিলাম আগের দিন যে আজ তোমাদের ত্রিকোণমিতির যে চ্যাপ্টারটা আছে ত্রিকোণমিতিক অনুপাত এবং অবদাবলী, ওইটা আমি আজকে করাবো। আশা করি তোমরা আগের ক্লাসগুলো ফলো করেছো এবং যেগুলি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেগুলো তোমরা করে নিয়েছো, ঠিক আছে? তো তাহলে আজকে আমরা ত্রিকোণমিতি শুরু করব। ত্রিকোণমিতির তোমাদের ফার্স্ট চ্যাপ্টারটা হয়ে গেছে, সেখানে তোমরা ত্রিকোণমিতিক কোণের ধারণা পেয়েছো। তোমরা জানো ত্রিকোণমিতিক যে কোণ, সেই কোণ পরিমাপের একক হচ্ছে রেডিয়ান। রেডিয়ানের সংজ্ঞা তোমরা করেছো যে কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের চাপ বৃত্তের কেন্দ্রে যে সম্মুখ কোণটা তৈরি করে তার মান এক রেডিয়ান। এবং রেডিয়ানে যে মাপা হয়, এই যে পদ্ধতিতে মাপা হয়, সেই পদ্ধতিটাকে আমরা দ্বিতীয় পদ্ধতি বলি, সার্কুলার সিস্টেম। এছাড়াও তোমরা ষষ্ঠিক পদ্ধতি আগে করেছো, সেক্সাডেসিমাল সিস্টেম, যেটার সঙ্গে এই সার্কুলার সিস্টেমের সম্পর্ক তোমরা আগে করেছো। ডিগ্রি মিনিট সেকেন্ডে থাকলে রেডিয়ানে প্রকাশ, আবার রেডিয়ানে থাকলে ডিগ্রি মিনিট সেকেন্ডে সেটাকে প্রকাশ করা যায়, এটা তোমরা জানো। সেখানে দুটো সূত্র করেছো, গুরুত্বপূর্ণ সূত্র করেছো, যে কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, সেই বৃত্তের এস দৈর্ঘ্যের চাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে, সেই কোণের রেডিয়ানে মান হবে যেটা মান হবে সেটা হচ্ছে এস বাই আর, অর্থাৎ ওই চাপের দৈর্ঘ্য ডিভাইড বাই ব্যাসার্ধের দৈর্ঘ্য, সেটা এটা রেডিয়ানে মান হবে। রেডিয়ানে প্রকাশ করতে গেলে আমরা সাধারণত পায়ের একটা গুণিতকে প্রকাশ করি। পায়ের গুণিতক মানে পায়ের কোনো কত গুণ অথবা কত ভাগ, সেইভাবে আমরা রেডিয়ানে মান প্রকাশ করে থাকি। পায়ের রেডিয়ানের মান 180 ডিগ্রি, তোমরা জানো, সেভাবে তোমরা করেছো। আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করছি, যদিও কিছু কিছু হয়তো তোমরা ইতিমধ্যে বাড়িতে করেছো, তোমরা কিছুটা বুঝতেও পারবে। যাই হোক, দেখো, ত্রিকোণমিতিক অনুপাত আমরা শুরু করছি। ট্রিগোনোমেট্রিক রেশিওস। এই ট্রিগোনোমেট্রিক রেশিওস কেন বলছে, অনুপাত কেন বলা হচ্ছে, সেটার কারণ হচ্ছে ত্রিকোণমিতিক যে অনুপাত সমূহ, আবার বলছি, তারা নিশ্চয়ই একাধিক অনুপাত আছে। এই অনুপাতগুলো হচ্ছে ত্রিভুজের দুটো বাহুর অনুপাত। ওকে, ত্রিভুজের দুটো বাহুর অনুপাত, সেটাকেই আমরা একটা ত্রিকোণমিতিক অনুপাত হিসাবে প্রকাশ করি। ত্রিভুজের জানো 3টে বাহু হয়, 3টের মধ্যে যে কোনো দুটো যদি আমরা চয়েস করি, তাহলে আমরা 6 রকম অনুপাত পাবো, 6টা অনুপাত পাবো, ঠিক আছে? ত্রিভুজের যেহেতু 3টে বাহু আছে, তাহলে 3টে বাহু যে কোনো দুটো যদি নিই এবং তাদের অনুপাত গঠন করি, তাহলেই আমরা 6টা অনুপাত পাবো। মোট চয়েস আমরা 3 রকম করে করতে পারবো। ধরো এবি বিসি এসি যদি 3টে বাহু হয়, একটা ত্রিভুজের 3টে বাহু যদি এবি বিসি এসি হয়, মানে এবিসি ত্রিভুজ যদি হয়, তাহলে আমরা এবি বিসি চয়েস করে দুটো অনুপাত পাবো। কারণ এবি ইজ টু বিসি, আবার বিসি ইজ টু এবি, একটা অনুপাত এবং তার বিপরীত অনুপাত পাবো। তেমনি বিসি এসি চয়েস করলে বিসি ইজ টু এসি এবং এসি ইজ টু বিসি, আবার এবি এসি চয়েস করলে এবি ইজ টু এসি এবং এসি ইজ টু এবি। তার মানে মোট 6টা অনুপাত আমরা পাবো। এখন ত্রিকোণমিতিক অনুপাত আমরা কাকে বলি? তো এটা মেন যে সংজ্ঞা, সেটা হচ্ছে যে কোনো ত্রিভুজে কোনো একটা নির্দিষ্ট কোণের সাপেক্ষে, একটা ত্রিভুজে তো 3টে কোণ থাকে, তাহলে যে কোনো একটা কোণের সাপেক্ষে আমরা দুটো বাহুর অনুপাত, তাকেই বলবো ত্রিকোণমিতিক অনুপাত। দুটো বাহুর অনুপাতকে আমরা বলবো ত্রিকোণমিতিক অনুপাত। কি না, যে কোনো ত্রিভুজেরই কোনো একটা নির্দিষ্ট কোণের সাপেক্ষে। ওকে, এখন তোমাদের তো এভাবে নেই, তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই ব্যাপারটা করা হয়। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোনো একটা সূক্ষ্ম কোণের সাপেক্ষে দুটো বাহুর অনুপাত আমরা করি, ঠিক আছে? সমকোণী ত্রিভুজে কোনো একটা সূক্ষ্ম কোণের সাপেক্ষে আমরা দুটো বাহুর অনুপাত করব। ওকে, তো সেইভাবে আমরা অনুপাত সমূহ তাদের সংজ্ঞা দেব। ওকে,
তাহলে দেখো মনে করো এই একটা সমকোণী ত্রিভুজ আমরা এঁকেছি, একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি। সমকোণী একটা ত্রিভুজ এঁকেছি। ধরে নাও বি কোণটা সমকোণ এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজ আর বি কোণটা সমকোণ। তাহলে এটা তো অবশ্যই সত্য যে এ কোণ এবং সি কোণ দুটোই সূক্ষ্মকোণ, অসুবিধা নেই। তাহলে এ কোণের সাপেক্ষে আমরা বাহুগুলোর অনুপাত, দুটো বাহুর অনুপাত বের করতে পারি। আবার সি কোণের অনুপাতেও দুটো বাহুর অনুপাত আমরা সংজ্ঞা দেব। কিরকম ভাবে সংজ্ঞা দেওয়া হয় সেটা বলা হচ্ছে। তাহলে কি বললাম, ত্রিকোণমিতিক অনুপাতের যে সংজ্ঞা সেটি কিন্তু যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে, ওকে। কিন্তু তোমাদের সিলেবাসে যেটা আছে শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূক্ষ্মকোণের সাপেক্ষে দুটো বাহুর অনুপাত এই দুটো হতে পারে, এই দুটো হতে পারে, আবার এই দুটো হতে পারে, ঠিক আছে, হতে পারে। তো সেইভাবে আমরা বের করব কিভাবে সংজ্ঞা দেওয়া হয়। এখন তার আগে তোমরা কতগুলো প্রতীক চিহ্ন এর আগে অবশ্যই করেছো, যেগুলো ত্রিভুজের ক্ষেত্রে কাজে লাগে, সরি ত্রিকোণমিতির ক্ষেত্রে যেগুলো কাজে লাগে সেই কিছু কিছু প্রতীক চিহ্ন তোমরা আগে দেখে পড়েছো, তবুও আমি একবার বলে দিচ্ছি। আমরা ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে এই এই কোণগুলো আমরা চিহ্ন দিয়ে থাকি, আলফা, বিটা, গামা, থিটা, ফাই, সাই, এইগুলোই সাধারণত আমরা কোণের ক্ষেত্রে দিয়ে থাকি। আলফা কোণ, বিটা কোণ, গামা কোণ, থিটা কোণ, ফাই কোণ, সাই কোণ, এইগুলোই আমরা দিয়ে থাকি সাধারণত। এছাড়া আরো অনেক কিছু এরকম চিহ্ন আছে যেগুলো আমরা ব্যবহার করে থাকতে পারি, তবে তোমাদের এগুলো বলেই কাজ হয়ে যাবে। সাধারণত থিটা, ফাই গুলোই বেশি ব্যবহার হয়, আলফা, বিটা, গামাও আমরা ব্যবহার করে থাকি। তো এগুলো যেগুলো লেখা হয়েছে সবগুলোই গ্রিক লেটার, সবগুলোই কিন্তু গ্রিক অক্ষর। এই গ্রিক অক্ষর দিয়ে আমরা ত্রিকোণমিতির যে সমস্ত অঙ্কগুলো আছে সেখানে এই অক্ষরগুলি আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। তো যাই হোক, এইগুলো তো আছে। এবারে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের সংজ্ঞা দেব। ত্রিকোণমিতিক অনুপাতের আমরা সংজ্ঞা দেব। তাহলে আমরা কি ধরলাম না, এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার বি কোণটা সমকোণ, ওকে। তাহলে সি কোণ এবং এ কোণ এরা হচ্ছে সূক্ষ্মকোণ, ওকে। তাহলে আমি লিখে দিচ্ছি সি কোণ এটা অবশ্যই লেস দ্যান 90 ডিগ্রি এবং এ কোণ এটাও কিন্তু অবশ্যই লেস দ্যান 90 ডিগ্রি, কেননা বি কোণ এটা ছিল 90 ডিগ্রি। এবিসি ত্রিভুজের বি কোণটা সমকোণ ছিল, তাহলে সি কোণ এবং এ কোণ এরা হচ্ছে সূক্ষ্মকোণ, ওকে। এখন আমি যদি সি কোণটা বলি, সি তো একটা নির্দিষ্ট কোণ, ওর একটা মান আছে, সেটা 30 ডিগ্রি হতে পারে, 35 ডিগ্রি হতে পারে, 45 ডিগ্রি হতে পারে, 57.5 ডিগ্রি হতে পারে, 22.5 ডিগ্রি হতে পারে, যে কোনো সূক্ষ্মকোণ যে কোনো মান হতে পারে, সেটা কোনো ব্যাপার নয়। আর সেই অনুযায়ী এ কোণের মান হবে, সি কোণের যেমন মান হবে সেই অনুযায়ী এ কোণের মান হবে, অথবা এ কোণের যেমন মান হবে সেই অনুযায়ী সি কোণের মান হবে, কারণ এদের দুটো সমষ্টি আবার 90 ডিগ্রি, ওকে, কারণ এরা দুটো পরস্পর পূরক। তো এখন এই যে আমরা সি কোণটাকে আমরা আলোচনার মধ্যে ধরি, আমাদের যে আলোচনা সেই আলোচনার মধ্যে আমরা যদি সি কোণকে ধরি, তাহলে সি কোণের যে বিপরীত বাহু এই কোণটি, এই বাহুটিকে আমরা লম্ব হিসাবে ধরব। সি কোণের সাপেক্ষে, কোণের সাপেক্ষে আমরা লম্ব কাকে বলবো, লম্ব পারপেন্ডিকুলার, এটা বলবো এবি। আর ভূমি এটি বলবো বিসি, ঠিক আছে। আর তোমরা জানো এমনিতেই সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, সুতরাং এসি যে অতিভুজ এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে সি কোণের সাপেক্ষে এবি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি। তাহলে এ কোণের সাপেক্ষে কোনটা লম্ব হবে, এ কোণের সাপেক্ষে হবে, এ কোণের সাপেক্ষে হবে তার যে বিপরীত বাহু, অর্থাৎ এই এ কোণের যে সম্মুখ বাহুটা সেই বাহুটা হবে লম্ব, অর্থাৎ লম্ব হবে বিসি এবং ভূমি হবে এবি, ঠিক আছে। তাহলে এ কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, সি কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, ওকে। তো এখন আমরা যদি সি কোণকে আলোচনার মধ্যে ধরি, এটা কিন্তু সবসময় মনে রাখি যে যে কোণ আমরা ধরবো তোমাদের সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে,
সমকোণী ত্রিভুজে যে কোণটা তোমরা নিয়ে আলোচনা করবে সেই কোণের সাপেক্ষে তার বিপরীত বাহুটাকে লম্ব ধরবে এবং সমকোণ সংলগ্ন যে আরেকটা বাহু আছে সেটাকে ভূমি ধরবে। ওকে, এটা হলো, এটা কিন্তু সবসময় মনে রাখবে। এবারে আমরা সি কোণের সাপেক্ষে বিভিন্ন কোণানুপাতের নিয়ে আলোচনা করব। এখন দেখো, তো আমরা যখন বলছিলাম এর তো তিনটে বাহু এ বি, বি সি, এ সি ইত্যাদি, তো যদি সি কোণের সাপেক্ষে করে থাকি তাহলে আমরা প্রথমেই লিখব সি কোণের সাপেক্ষে। এইভাবে আমরা প্রতিটা কোণানুপাতের সংজ্ঞা আমরা দেব। সি কোণের সাপেক্ষে আমরা কি বলব? দেখো, সি কোণের সাপেক্ষে এই এবি আর এসি যদি অনুপাত ধরি, আমরা যদি এবি আর এসি এই দুটো বাহুকে নিয়ে থাকি, তারপরে বিসি এসি নিতে পারি আর এবি বিসি নিতে পারি, এইগুলো নিতে পারি, চয়েস করতে পারি। এইভাবে দুজোড়া বাহু আমরা চয়েস করতে পারি তিন প্রকার, এবি এসি, বিসি এসি এবং এবি বিসি, এই আমরা চয়েস করতে পারি। তো তাহলে এবি আর এসি এই দুটো বাহুর যে অনুপাত, এবি বাই এসি, এইটা যে অনুপাতটা, এই অনুপাতটাকে বলা হবে সাইন অফ সি কোণ। সাইন অফ সি কোণ, এইভাবে বলছি, সাইন অফ সি কোণ। তাহলে এই লম্ব আর অতিভুজ, এই যে অনুপাতটা, লম্ব আর অতিভুজের অনুপাতটা সি কোণের সাপেক্ষে, এবি লম্ব আমি বলে দিয়েছি। তাহলে এবি আর এসির যে অনুপাতটা সেটা হচ্ছে এবি বাই এসি, এবং সেটাকে লিখবো আমি কি? সাইন অফ সি কোণ। এইটাকে আমরা সংক্ষেপে লিখবো সাইন সি। সাইনের ইটাকে আমরা অফ করে দিতে পারি, ওইটাকে সংক্ষেপে লেখা হয়, শুধু লিখবো এসআইএন সি। যদিও প্রথম এই সাইনের ধারণা কিন্তু আমাদের ভারতেরই আর্যভট্ট দিয়েছিলেন, ঠিক আছে? পরে অবশ্য আমরা অন্য ম্যাথমেটিশিয়ান তারাও দিয়েছেন এই কোণের ধারণা। যাই হোক, তো সেটা প্রথম কিন্তু এই সাইনের ধারণা দিয়ে, কিন্তু সাইন এই অক্ষরটা, সাইন এই প্রতীকটা কিন্তু এসআইএন সংক্ষেপে যে এসআইএনটা, সেইটা কিন্তু ব্যবহার করেননি আর্যভট্ট। উনি ধারণা দিয়েছিলেন কিন্তু উনি ব্যবহার করেননি। অ্যাকচুয়ালি এই সাইন এটা এসেছে ল্যাটিন শব্দ সাইনাস থেকে। ল্যাটিন শব্দ সাইনাস থেকে এই সাইন কথাটা এসেছে, সেটাকে আবার এইটা থেকেই এসেছে সাইন কথাটা। আবার এই সাইনকে সংক্ষেপে আমরা এইটা লিখি এসআইএন, সাইন। ঠিক আছে, বুঝতে গেছে? তাহলে এবি আর এসির অনুপাত সি কোণের সাপেক্ষে, এবি আর এসির অনুপাতটাকে আমরা বলবো কি না? সাইন সি, সাইন অফ সি। বুঝছে? সি কোণের সাইন কোণানুপাত, এটিকে বলা হবে সি কোণের সাইন কোণানুপাত। বুঝতেই পারছো, দুটো বাহুর অনুপাত মানে এটি একটি শুদ্ধ সংখ্যা। তার মানে সাইন সি হচ্ছে একটি শুদ্ধ সংখ্যা, বাস্তব সংখ্যা, এর কোনো একক নেই, একক বর্জিত একটি সংখ্যা। ওকে, পরে আমরা দেখাবো সি এর নির্দিষ্ট মানের জন্য সাইন সি এর একটি নির্দিষ্ট মান থাকবে, এর বিভিন্ন মান থাকবে না। সি এর একটা যদি নির্দিষ্ট মান ধরি, তখন সাইন সি তারও একটি মান থাকবে, সেটা আমরা পরে আলোচনা করব সেই নিয়ে। তাহলে আমরা কি করেছি? এবি আর এসি অনুপাত করেছি। তো এবি আর এসি যেমন অনুপাত করেছি, তাহলে তার উল্টোটাও করতে পারি, অর্থাৎ এসি আর এবি অনুপাতও করতে পারি। তোমরা জানো যে একটা অনুপাতের ব্যস্ত অনুপাতও হয়। তো সেইটাকে আমরা কি বলবো? সেইটাকে আমরা বলবো অতিভুজ আর লম্বের অনুপাতটাকে আমরা বলবো কোসাইন অফ সি কোণ। এইদিকেই আমরা কোসেক, সরি আমি ভুল লিখলাম একটু, এইদিকে আমরা লিখবো কোসেক্যান্ট অফ সি কোণ, সেইটিকে আমরা সংক্ষেপে লিখবো কোসেক সি। কোসেক সি সবসময় খেয়াল থাকবে, এই সি কিন্তু বড় হাতে লিখতে হবে, এই সি কিন্তু বড় হাতে লিখতে হবে। এখানে দেখো যা লিখেছি সব ছোট হাতে, সি ও এস ই সি সব ছোট হাতে লিখেছি, এইটি কিন্তু বড় হাতে লিখতে হবে। এখানে যদি তুমি এইভাবে লিখে দাও, এটার কোনো মানে নেই, এইটির কোনো মানে নেই। এই সি ছোট হাতে লেখা যায় না, সবসময় কোণ বড় হাতে লিখতে হয়। এবারে তুমি যদি সি কোণের মানটা ধরে থাকো,
এর মানে যদি মানটা আমি ধরে থাকি থিটা, তাহলে এইটাকে আমরা sin থিটা লিখব। sin c মানে sin থিটা, c কোণের মান থিটা জানি, তাহলে sin থিটা লিখব এবং এখানে এটিকে কোসেক্যান্ট অফ থিটা বা কোসেক থিটা লিখব। হয়েছে? তাহলে এই দুটো বাহুকে ধরে আমরা দুটো অনুপাত পেলাম। লম্ব আর অতিভুজের অনুপাতকে সাইন, আর অতিভুজ আর লম্বের অনুপাতকে কোসেক্যান্ট বা কোসেক এটি বলা হবে। সংক্ষেপে অবশ্যই কোসেক্যান্ট এতটা লিখতে হবে না, শুধু কোসেক লিখলেই হবে। তাহলে যদি এবিএসি ধরি তাহলে এই পেলাম। ঠিক একইভাবে যদি আমরা বিসিএসি ধরি তাহলে কি হবে? বিসি বাই এসি। এটি হচ্ছে ভূমি আর অতিভুজের অনুপাত। কেন দেখো, সি কোণের সাপেক্ষে আমি বিসি ধরেছি ভূমি, বিসি কে বলেছি ভূমি, কারণ সি কোণ যখনই ধরা হবে এবি লম্ব হবে, বিসি ভূমি হবে, তাহলে বিসি বাই এসি মানে ভূমি বাই অতিভুজ। এইটাকে বলা হবে কোসাইন অফ সি কোণ বা সংক্ষেপে cos c। এরকম খেয়াল করে দেখো, সিটি কিন্তু বড়, এই সিটি বড়, এই সিটি ছোট। ওকে, তাহলে কি না এটি হবে cos থিটা। ঠিক আছে, খুব ভালো করে বুঝবে। একবার বুঝে গেলে কিন্তু এ আর জীবনে তুমি ভুলবে না। একবার এগুলো শিখে গেলে আর কিন্তু জীবনে কোনোদিনই ভুলবে না। তাহলে বিসি আর এসি যেমন অনুপাত আমরা পেলাম, ভূমি আর অতিভুজের অনুপাত সি কোণের সাপেক্ষে, সেটাকে কি বলবো? কোসাইন অফ এই কোণটা, যে কোণের সাপেক্ষে করছি তার কোসাইন হবে, কোসাইন কোণানুপাত বলা হয়েছে। এবার এর আবার উল্টো হবে, অর্থাৎ এসি বাই বিসি আমরা করতে পারবো। এসি বাই বিসি কি হবে না? অতিভুজ বাই ভূমি, এটি অতিভুজ এবং এটি ভূমি। এইটিকে বলা হবে সেকেন্ড অফ থিটা, সেকেন্ড অফ এই সি কোণ, সেকেন্ড অফ সি কোণ। তার মানে হবে সেক অফ সি কোণ সমান সেক থিটা, এই বলা হবে। ঠিক আছে, তাহলে লম্ব বাই অতিভুজ যেমন সাইন থিটা হয়েছিল, অতিভুজ বাই লম্ব হয়েছিল কোসেক থিটা, তেমনি ভূমি বাই অতিভুজ হচ্ছে কোসাইন থিটা বা কস থিটা, আর অতিভুজ বাই ভূমি হচ্ছে সেকেন্ড অফ থিটা বা সেক থিটা। ওকে, এগুলো কিন্তু মনে রাখবে। একটা ছড়াও আছে, সেই ছড়া তোমরা সবাই জানো। শ্যামবাবু লম্বাবতী, হ্যাঁ, কাশীবাবুর বুড়িয়তী, এটা তোমরা জানো, তোমরা আমার থেকে আর ভালো জানো। যাই হোক, সেটা তোমরা একটু মুখস্থ করে নেবে, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, ওই বুড়িয়তী মানে ভূমি বাই অতিভুজ, ঠিক আছে, লম্বাবতী মানে লম্ব বাই অতিভুজ, এটা তোমরা আগে থেকে করেছো। তাহলে আরো দুটো অনুপাত আমরা পেয়ে গেলাম। এবারে আরো দুটো অনুপাত আমাদের করতে হবে, সেটা হচ্ছে এবি আর বিসি কে নিয়ে। যদি আমি এবি বাই বিসি করি তাহলে কি, এবি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি, তাহলে লম্ব আর ভূমির অনুপাত, এটাকে বলা হবে ট্যানজেন্ট অফ থিটা বা ট্যানজেন্ট অফ সি কোণ, ট্যানজেন্ট অফ সি কোণ। তার মানে কি ট্যান সি, সেটিকে সংক্ষেপে লেখা হবে ট্যান সি, মানে দেখো ট্যান থিটা, কেন সি কোণকে আমরা থিটা ধরেছি। তাহলে লম্ব আর ভূমির অনুপাতকে বলা হবে ট্যানজেন্ট অফ সেই কোণটা, যে কোণের সাপেক্ষে ওইটা লম্ব আর এটা ভূমি, সেই কোণের ট্যানজেন্ট। ওকে, আমরা এখানে লম্ব এবি আর ভূমি বিসি ধরেছি, সি কোণটা যেহেতু ধরেছি। ঠিক আছে, তাহলে এর আবার উল্টো হবে, অর্থাৎ এই ব্যস্ত অনুপাত হবে বিসি বাই এবি কি হবে না ভূমি বাই লম্ব। এটা হচ্ছে ভূমি বাই লম্ব, এটা এই কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা লম্ব। তাহলে কি হবে? এটা হবে কোট্যানজেন্ট অফ সি কোণ সমান cot c, সংক্ষেপে cot c মানে হবে cot অফ থিটা। এই সব সময় দেখো, যখনই বিপরীত অনুপাত করছি তখনই সেটি কো হয়ে যাচ্ছে, কো সাইন কোসেক্যান্ট, কোসাইন। অবশ্য কোসাইনের ক্ষেত্রে একটু উল্টোটা, আগে কোসাইন তারপরে সেকেন্ড হয়ে যাবে, বা সেকেন্ড যদি বলো তাহলে তার উল্টো হচ্ছে কোসাইন। হ্যাঁ, সেকেন্ডের উল্টোটা হচ্ছে কোসাইন। তেমনি ট্যানজেন্ট, তার উল্টোটা হচ্ছে কোট্যানজেন্ট, কো কথাটা আছে। ঠিক আছে, এবারে সংক্ষেপে কিভাবে লেখা হয় সেটিও বলা হল। তাহলে আমরা 6টা অনুপাত পেলাম সি কোণের সাপেক্ষে। একইভাবে আমি বেশি আর লিখবো না, এ কোণের সাপেক্ষে বলেই দিয়েছি, যেমন বিসি বাই এবি, বিসি বাই এবি হচ্ছে বিসি হচ্ছে সরি
এ কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে এবি। সুতরাং এ কোণের সাপেক্ষে আমরা কিভাবে করব সেটাও দেখে নাও। এবার যদি আমরা এ কোণের সাপেক্ষে করি এবং এইরকম বাহুগুলো সেরকম ধরি, তাহলে দেখো এ কোণের সাপেক্ষে আমি যদি এবি বাই এসি করি তাহলে কি লিখবো? এ কোণের সাপেক্ষে আমি এবি বাই এসি করছি, এ কোণের সাপেক্ষে এবি হচ্ছে ভূমি, এসি হচ্ছে অতিভুজ, তাহলে এটা ভূমি বাই অতিভুজ। এই কি হবে? কোসাইন অফ এ কোণ মানে cos a, ঠিক আছে। এ কোণের সাপেক্ষে ভূমি বাই অতিভুজ এবি বাই এসি, সে কি হবে? তার মানে ওই কোণের কোসাইন, কেননা ভূমি আর অতিভুজের অনুপাতকে আমরা বলেছি আগে, সেটি কোসাইন হয়। তেমনি এখানে উল্টে দিলে এসি বাই এবি কি হবে? না, সে কি হয়ে যাবে দেখো, অতিভুজ বাই ভূমি, সেটা হয়ে যায় সেকেন্ড অফ থিটা বা সেক অফ এ। এখানে থিটা বলবো না, এটা এ কোণ ধরেছি, ওটা এ লিখছি, সেক অফ এ, এইভাবে। ঠিক একইভাবে এবি বাই এসি, এসি বাই এবি যেমন হলো, তেমনি বিসি বাই এসি, বিসি বাই এসি দেখো কি হচ্ছে, এ কোণের সাপেক্ষে বিসি হচ্ছে লম্ব, এসি হচ্ছে অতিভুজ, তাহলে এ কোণের সাপেক্ষে বিসি বাই এসি মানে সাইন অফ ওই এ কোণ মানে সাইন এ। তেমনি এসি বাই বিসি কি হবে? এসি বাই বিসি সে অতিভুজ বাই লম্ব হয়ে যাবে, অর্থাৎ এর অন্য নামটা হবে কোসেক্যান্ট মানে কোসেক অফ এ। তেমনি বিসি বাই এসি, এসি বাই বিসি হলো। এবারে আমরা করব এবি আর বিসি নিয়ে, এবি বাই বিসি কি হবে? এবি বাই বিসি দেখো এই কোণের সাপেক্ষে এবি বাই বিসি মানে ভূমি বাই লম্ব, এটি হবে কোট্যানজেন্ট বা কট অফ এ। আর যদি আমরা এর উল্টোটা করি অর্থাৎ বিসি বাই এবি করি তাহলে কি হবে? তাহলে এর উল্টোটা হবে, অর্থাৎ এটা এখানে লম্ব বাই ভূমি হয়ে যাচ্ছে, অর্থাৎ ট্যানজেন্ট অফ এ আর ট্যান। ঠিক আছে, খুব সহজ, একটু খেয়াল করলে কিন্তু এগুলো হয়ে যাবে, এমন কিছু ব্যাপার নেই। তোমাকে শুধু করতে হবে যে কোনটা তুমি ধরছো, তাহলেই কিন্তু লম্ব ভূমি অতিভুজ তুমি পেয়ে যাবে। অতিভুজ তো নির্দিষ্ট, অতিভুজ পাল্টাবে না, কিন্তু লম্ব আর ভূমিটা পাল্টাবে। শুধু ওই কোণ পাল্টালে লম্ব ভূমিটা মানে রিভার্স হয়ে যাবে, আর কিছু নেই। যেটা লম্ব ছিল সেটা ভূমি হয়ে যাবে, ভূমিটা লম্ব হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। কারণ তোমাদের সবই সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। ওকে, তো এখন দেখো, তো আমরা তো এরকম বলেছি যে সাইন থিটা কোণের সাপেক্ষে সাইন থিটা কত, এটা তো আমরা বলেছি। সাইন থিটা কত কি বলেছি? সাইন থিটা আমরা বলেছি, দেখো সাইন থিটাটাকে বলেছি যে এই কোণের সাপেক্ষে, এটা হচ্ছে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ মানে এবি বাই বিসি। ঠিক আছে, আচ্ছা তোমরা তো এটাও জানো যে সমকোণী ত্রিভুজের কোনটা সবচেয়ে বড় বাহু? খুব সুন্দর, এসি হচ্ছে সবচেয়ে বড় বাহু। তার মানে এসি এটা কিন্তু সবসময় এবির চেয়ে বড়। তাহলে এসি যদি এবির চেয়ে বড় হয় তাহলে এই অনুপাতের মানটা কি হবে? অনুপাতের মানটা বুঝতেই পারছো, আগেও তোমাদের পড়ানো হয়েছে লঘু অনুপাত, এটি 1 থেকে ছোট। তার মানে বুঝতেই পারছো এটা হচ্ছে 1 থেকে ছোট। কেন? না, যেহেতু এসি ইজ অলওয়েজ গ্রেটার দ্যান এবি, এসি ইজ অলওয়েজ গ্রেটার দ্যান এবি। এখন এটা প্রশ্ন হতে পারে, এবি কি এসির সমান হতে পারে? এবি কি এসির সমান হতে পারে? এটা একটা প্রশ্ন। সাধারণ যুক্তিতে তোমরা এতদিন পর্যন্ত যা জেনেছো তাতে কিন্তু হতে পারে না। কেননা সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজের সমান কিন্তু কোনো বাহু হতে পারে না, এটাই তোমাদের এখন পর্যন্ত ধারণা আছে। কিন্তু ত্রিকোণমিতির ব্যাপারটা একটু অন্যরকম, সেখানে কি সবই হতে পারে। দেখো কিরকম ব্যাপার, না আমরা বলছি যে মানে অতিভুজটার সঙ্গে সমান হয়ে যেতে পারে লম্বটা। কিভাবে কিভাবে পারে? দেখো, মনে করো একটা রশ্মি আমরা নিলাম, এই রশ্মি নিয়েছি, এই রশ্মি থিটা কোণ ঘুরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে থিটা কোণ আবর্তন করে একটা পজিশনে গেছে। তো আমরা এই রশ্মিটার নাম দিচ্ছি, রশ্মি জানো নিশ্চয়ই, রে কাকে বলে? তার একটা ইনিশিয়াল পয়েন্ট থাকে, এটাকে আমরা ও দিলাম, এটাকে এ দিলাম। ও এ হচ্ছে রশ্মি, ও হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, এটা হচ্ছে ডাইরেক্টেড একটা লাইন। ঠিক আছে, একটা লাইনটা ডাইরেক্টেড মানে ও থেকে এ এর দিকে ডাইরেক্টেড। তো এইটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে সাম অ্যাঙ্গেল 30 ডিগ্রি হতে পারে, 15 ডিগ্রি হতে পারে, 10 ডিগ্রি হতে পারে, ইত্যাদি হতে পারে। আমরা ধরে নিচ্ছি থিটা কোণ আবর্তন করে ও বি অবস্থানে এসেছে। তো এখন এই ও বি
যে কোনো একটা বিন্দু থেকে যদি আমরা এর উপর লম্ব টানি কি হবে? মনে করো একটা পি বিন্দু নিলাম, পি থেকে এ বির উপর কিউ লম্ব টানলাম, পি কিউ লম্ব টানলাম, সরি ও এর উপর পি কিউ লম্ব টানলাম। ও বির উপর একটা পি বিন্দু নিয়েছি, ও এর উপর সেই ও পি থেকে একটা লম্ব টানলাম। তো এখন একটা ত্রিভুজ গঠিত হলো, সমকোণী ত্রিভুজ, তাই না? এই সমকোণী ত্রিভুজে দেখতেই পাচ্ছ একটা কোণ 90 ডিগ্রি, এই কোণটা থিটা, এটা তো ঠিক। তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা আর ভূমি কোণটা আর অতিভুজ কোণটা বুঝতেই পারছো। এই লম্বের এই কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, অর্থাৎ পি কিউ লম্ব, ভূমি হচ্ছে ও কিউ, আর অতিভুজ তো ওপি। ওকে, এখন অতিভুজের দৈর্ঘ্যটা আমরা ফিক্সড রাখবো। আমরা কি করছি, লম্ব কি কখনো অতিভুজের সমান হতে পারে সেইটা দেখাবো। তো সেটা দেখাবো যে হ্যাঁ হতে পারে। কিরকম? মনে করো থিটাটা বাড়ছে, পি কিন্তু এই অবস্থানে আছে, এখান থেকে লম্বটা আরো বাড়ছে, এবারে একবারে মনে করো এই জায়গায় চলে এলো, থিটাটা একদম 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে কি হবে? ও কিন্তু এই জায়গাতেই আছে, তার মানে এটা দেখছি P1, এটা দেখছি P2, এটা হচ্ছে Q1। এবারে বলছি পরপর ব্যাপারটা বলছি। P1 P2 এরকম হয়েছে, মানে এখানে অ্যাকচুয়ালি আমরা ধরে নিয়েছি OP OP1 OP2 সব সমান, মানে ও থেকে P এর দূরত্বটা বদলাই না। এখন যেখানে P1 এই অবস্থানে এসেছিল, এটা মনে করো OC, এটা মনে করো OD অবস্থানে এসেছে, তাহলে কোণটা কি হয়েছে? ক্রমশ থিটাটা বেড়েছে, আরো বেড়েছে, তারপরে আরো বেড়েছে, একদম 90 ডিগ্রি হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে লম্ব যদি টানি, এখান থেকে যদি লম্বটা নেই, এখানে লম্বটা কোথায় যেয়ে পড়বে? এখানে দেখো লম্বটা এসেছে Q1 বিন্দুতে, কিউ থেকে কিন্তু বাঁ দিকে সরে এসেছে। এই লম্বের যে পাদবিন্দুটা কিউ থেকে বাঁ দিকে সরে এসেছে, মানে ভূমির দৈর্ঘ্যটা কিন্তু কমেছে। দেখো ভূমির দৈর্ঘ্য আগে ছিল ও কিউ, এখন হয়েছে ও Q1। লম্বের দৈর্ঘ্যটা ছিল পি কিউ, এখন দেখো লম্বের দৈর্ঘ্যটা বেড়ে গেছে, কারণ লম্বের দৈর্ঘ্য তো বাড়তে থাকছে আর ভূমির দৈর্ঘ্যটা ক্রমশ ছোট হতে থাকছে। ওকে, এবারে এক সময় দেখো কি হয়েছে, বাড়তে 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 এক সময় এখানে এসেছে। তারপরে এখান থেকে যদি আমরা লম্ব টানি, যদি Q2 বলি, তাহলে Q2 দেখো ও তে চলে এসেছে, একদম ও বিন্দুতেই চলে এসেছে। এখান থেকে লম্ব টানলে ও বিন্দুতে চলে এসেছে, তার মানে ভূমির দৈর্ঘ্যটা কত? ভূমির দৈর্ঘ্যটা ও Q2, মানে সেটা কিন্তু Q2টা একদম ও তে সমাপতিত হয়েছে, মানে ভূমির দৈর্ঘ্যটা শূন্য হয়ে গেছে। আর লম্বের দৈর্ঘ্যটা কি? সেটা P2 Q2, এবং সেটি দেখো ও P2 এর সঙ্গে সমান আছে। এই P2 Q2টা দেখো ও P2 এর সঙ্গে সমান আছে, আর ও P2 মানে দেখো OP, তার মানে দেখা যাচ্ছে কি যে P2 Q2 এটা কিন্তু OP এর সমান হয়ে গেল। যদিও এটা এত সহজ নয়, এটা এইভাবে সহজভাবে বলে দিলে হবে না, এখানে একটা অন্য অর্থ ব্যবহার করতে হবে, অন্য অর্থে বলতে হবে ব্যাপারটাকে। কি না, থিটা কোণের মান ক্রমশ বাড়তে থাকলে এবং বাড়তে বাড়তে কোথায় যাবে? সেটা হচ্ছে 90 ডিগ্রির দিকে যাবে। থিটা যদি টেন্ডস টু 90 ডিগ্রি হয়, এটাকে পড়তে হবে এভাবে, থিটা টেন্ডস টু 90 ডিগ্রি, মানে থিটা অ্যাপ্রোচেস 90 ডিগ্রি। থিটা 90 ডিগ্রির দিকে অ্যাপ্রোচ করে, মানে অগ্রসর হয়। থিটার মানটা 90 ডিগ্রির দিকে অ্যাপ্রোচ করে বা অগ্রসর হয়। থিটা টেন্ডস টু 90 ডিগ্রি অর থিটা অ্যাপ্রোচেস 90 ডিগ্রি। তাহলে কি হবে? অ্যাপ্রোচেস 90 ডিগ্রি মানে একবারে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে ধরবো না, কারণ 90 ডিগ্রি যখন হয়ে যাচ্ছে তখন তো ত্রিভুজই পাচ্ছি না আমরা। কি পাচ্ছি? ত্রিভুজ না পেয়ে একটা সরলরেখা পেয়ে গেছি, সরলরেখাংশ পেয়ে গেছি, তাই না? তো দেখ 90 ডিগ্রির খুব কাছাকাছি যাচ্ছে। মনে করো 89.999999999 ডিগ্রি, তো সেটা কিন্তু 90 ডিগ্রি পুরো নয়। তার মানে তখনও কিন্তু একটা ত্রিভুজ গঠিত হবে। তখন কি হবে না, ভূমির দৈর্ঘ্যটা খুব 0.0000 কিছু একটা হয়ে যাবে, আর লম্বের দৈর্ঘ্য আর অতিভুজের দৈর্ঘ্যের যে অন্তরটা বা অতিভুজের দৈর্ঘ্যের থেকে লম্বের দৈর্ঘ্যের যে পার্থক্যটা, সেই পার্থক্যটা খুব ছোট হয়ে যাবে। এবং সেটাই বলা হচ্ছে যে লম্বের দৈর্ঘ্যটা অতিভুজের সমান হয়ে যাবে, ধরে নিতে পারি প্রায়। তো এইটা অ্যাকচুয়ালি ব্যাপার আছে, এটা লিমিটের ব্যাপার আছে, তোমরা পরে আরো ভালো করে এটা বুঝবে। তো শুধু এইটুকু বলে রাখলেই হবে। আমরা এভাবেই কিন্তু sin 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি ইত্যাদি মানগুলো বের করবো, আবার 0 ডিগ্রি ওর মানগুলো বের করবো, সেগুলো আমাদের পরে আলোচনা করবো। তাহলে এইটুকু বলা হলো যে
হতে কিন্তু পারে, অতিভুজটা সঙ্গে সমান হয়ে যেতে পারে, তার মানে অ্যাকচুয়ালি এটি আমরা লিখে দেবো ইকুয়াল। এই ইকুয়াল চিহ্নটা দিয়ে দেবো, কেননা এবিটা এসির সঙ্গে সমান হয়ে যেতে পারে। অর্থাৎ এসি বাই এসি করলে 1 হবে, আর না হলে এটা তোমার এসিটা এবির থেকে বড়, তার মানে বা এটা এসির থেকে ছোট, তাহলে 1 এর থেকে ছোট হচ্ছে অথবা সমান হচ্ছে। তার মানে সাইন থিটা একটা মানের আমরা সীমা পেলাম, যদিও একদিক থেকে সীমা পেয়েছি, দুদিকেই সীমা আছে, সেটা তোমরা আরেকটু হায়ার লেভেলে যে করবে সেটা এখন একটু জাস্ট বলে রাখা হবে, কিন্তু এখনই অতটা করতে হবে না তোমাদের। তাহলে সাইন থিটা ইজ লেস অর ইকুয়াল টু 1, এটা আমরা বলতে পারি আমরা একদিকে সীমাটা পেয়েছি। সর্বোচ্চ মান তাহলে কত? 1 বা তার থেকে ছোট বলেছি, তাহলে সর্বোচ্চ মান তো 1। সাইন থিটার সর্বোচ্চ মানটা, হাইয়েস্ট ভ্যালুটা আমরা পেয়েছি, ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা পেয়েছি, সেটি হচ্ছে 1 হতে পারে। সাইন থিটার সর্বোচ্চ মান 1 হতে পারে। 1 এর থেকে বড় কি হবে কখনো? এই এসি এবি কি কখনো এসির থেকে বড় হয়ে যেতে পারে? সেটা তো কখনোই হবে না। এবি তো এসির থেকে বড় কখনোই হবে না, তার মানে 1 এর থেকে বড় কিন্তু কখনোই হবে না। 1 হতে পারে, তাও ওইভাবে আমরা বললাম যে 1 কিভাবে হবে, তাহলে 1 অথবা 1 এর থেকে ছোট হবে। এইটুকু জেনে রাখলেই হবে যে সাইন থিটার মান 1 বা 1 এর থেকে ছোট হবে। ঠিক আছে, তাহলে একটা দিকে আমরা সীমাটা বলতে পারলাম যে সাইন থিটার মান এরকম হবে। কস থিটাও তো আমরা এরকম বলতে পারি, তাই না? কস থিটা আমরা কি লিখেছিলাম না, কস থিটা লিখেছিলাম ভূমি বাই অতিভুজ হয়, বিসি বাই এসি হয়। এখানেও জানো যে বিসি এসি থেকে সবসময় ছোট, তার মানে এটাও লেস দ্যান 1। কেন না, যেহেতু এসি ইজ অলওয়েজ গ্রেটার দ্যান বিসি। এবারে এখানেও একটা প্রশ্ন, বিসি কি এসির সমান হতে পারে? এখানেও আমরা বলবো হ্যাঁ হতে পারে। যেটা আবার কিভাবে, সেটা আরেকটা ছবি আঁকতে হবে। দেখো এইরকম যেমন এঁকেছিলাম, এখানে হচ্ছে থিটাটা ক্রমশ বাড়তে বাড়তে 90 ডিগ্রির দিকে গিয়েছিল। এখন থিটা যদি ক্রমশ কমতে থাকে, মনে করো এরকম ওয়েদার রশ্মি নিয়েছি, একটু বড় করে আঁকি তাহলে আরো ভালো হবে ছবিটা, বুঝতে পারবে তোমরা। এটা ও বি, এই মনে করো থিটা এই এতটা ঘুরে ও এ থেকে ও বি অবস্থানে গেছে। এখানে একটা বিন্দু নিয়েছি পি, সেখান থেকে এর উপর লম্ব টেনেছি কিউ। তো এখন তাহলে এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, এটা ওয়ে রশ্মিটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে থিটা কোণ আবর্তন করে ওবি অবস্থানে গেছে। সেই ওবি অবস্থানের উপর পি বিন্দু থেকে আমরা আগের অবস্থানের উপর পি কিউ লম্ব টেনেছি, তাহলে একটা ত্রিভুজ গঠিত হয়েছে ও পি কিউ। তার এই কিউ কোণটা সমকোণ, এটা থিটা, এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। পি কিউ লম্ব, ও কিউ ভূমি, ও পি অতিভুজ। এখন এই পি বিন্দু দূরত্বটা ও থেকে সেটা স্থির রাখবো। এবারে যখন ধরো এই রশ্মিটা এবারে এই দিকে আবর্তন করছে, এবারে ঘড়ির কাঁটার দিকে আবর্তন করছে, ছোট হবে, এই থিটা কোণের মানটা ক্রমশ ছোট হবে। মনে করো তারপরে ওসি অবস্থানে এসছে এবং ওর উপরে ওই পি বিন্দুটার অবস্থানটা P1 দাঁড়িয়েছে, এবং ওখান থেকে যে লম্বের পাদবিন্দুটা সেটা Q1 অবস্থানে এসছে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছ, এখানে দেখো ওপি আর ওপি1 তো সমান, ওপি আর ওপি1 সমান ধরে নিয়েছি, কিন্তু দেখো P2 এর থেকে P1 Q1 ছোট হয়ে গেছে, মানে লম্বের দৈর্ঘ্য ছোট হয়ে গেছে। ভূমিটা কি হয়েছে, Q1টা কোথায় পড়েছে, Q থেকে আরো ডান দিকে পড়েছে। আগেটা যেভাবে দেখছিলে যে বাঁ দিকে পড়ছিল, এখন ডান দিকে পড়েছে। তার মানে কি OP1টা বেড়ে গেছে, অর্থাৎ ভূমির দৈর্ঘ্যটা বাড়তে থাকছে, ভূমির দৈর্ঘ্যটা বাড়তে থাকছে। সেখানে কি হচ্ছিল, ভূমির দৈর্ঘ্যটা কমতে থাকছিল, এখানে ভূমির দৈর্ঘ্যটা বাড়তে থাকছে। ঠিক আছে, তো বাড়তে থাকছে। এবারে কি হবে না, আরো এরকম আরো অনেক পজিশন আমরা নিতে পারি। শেষকালে ধরো এই অবস্থানে এসেছে, এর সঙ্গে মিশে গেছে, তাহলে কি হবে, দেখো এখানে যখন মিশে যাবে তখন তো সেই মানে এখানে P2 হলো, তখন ও P2 যা আর ভূমির দৈর্ঘ্যটাও তো তাই, তখন কিন্তু দেখো P2 এবং Q2 দুটোই কিন্তু এই একই জায়গায় পড়ে যাবে। P2 এবং Q2 দুটো কিন্তু একই জায়গায় পড়ে যাবে। তাহলে থিটার মান ক্রমশ কমতে কমতে যদি 0 এর দিকে যায়, তাহলে কি হবে না, এই লম্বের দৈর্ঘ্যটা দেখো একবারে শূন্য হয়ে গেছে, আর কি হয়েছে না এই ভূমির দৈর্ঘ্যটা বাড়তে বাড়তে একদম অতিভুজের সঙ্গে সমান হবে। ঠিক আছে, তো তার মানে এখানেও আমরা অ্যাকচুয়ালি বলতে পারি থিটা যদি টেন্ডস টু 0 ডিগ্রি হয়, তাহলেই দেখো
তাহলে ওই ভূমিটা অতিভুজের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি সমান হয়ে যাচ্ছে আমরা বলবো না, বলবো অতিভুজ আর ভূমির দৈর্ঘ্যের অন্তরটা খুব ছোট হয়ে যাচ্ছে, আর লম্বের দৈর্ঘ্যটাও খুব ছোট হয়ে যাচ্ছে, খুব ছোট হয়ে যাচ্ছে, টেন্ডস টু জিরো। ওই জন্য টেন্ডস টু জিরো বলা হয়, একদম জিরো নয়, কারণ জিরো করে দিলে তখন আর ত্রিভুজটাই থাকছে না, টেন্ডস টু জিরো বলা হয়। সুতরাং আমরা বলতে পারি কিন্তু যে ভূমির দৈর্ঘ্যটা অতিভুজের খুব কাছাকাছি চলে যেতে পারে, অর্থাৎ অতিভুজের দৈর্ঘ্য আর ভূমির দৈর্ঘ্যের অন্তরটা খুব ছোট হয়ে যেতে পারে, যত ছোট তুমি কল্পনা করতে পারো তার চেয়েও ছোট হয়ে যেতে পারে। তো সেটা নিয়ে পরে তোমরা একটু আলো বিশদে একটু জানবে, এখন আমরা ওইটুকুই শুরু করে রাখি। তারপরে বিসি দৈর্ঘ্য এসে সমান হতে পারে, মানে এখানেও কিন্তু আমরা ওই লেস দ্যান ইকুয়াল টু 1 কথাটা বলে দিতে পারি। তাহলে cos থিটারও সর্বোচ্চ মান আমরা পেয়ে গেলাম 1, আর cos থিটার মানও কিন্তু 1 এর থেকে কখনোই বড় হতে পারবে না, বিসি কখনোই এর চেয়ে বড় নয়, তার জন্য cos থিটার মানও 1 এর থেকে বড় হতে পারবে না। তাহলে sin থিটা আর cos থিটা মোটামুটি আমরা সর্বোচ্চ মানটা পেলাম। sin থিটা সর্বোচ্চ মান 1, cos থিটারও সর্বোচ্চ মান 1, এবং তোমাদের পরে তোমরা একটু জানতে পারবে যে sin থিটার সর্বনিম্ন মান -1 আর সর্বোচ্চ মান 1, তেমনি cos থিটারও সর্বনিম্ন মান -1 সর্বোচ্চ মান 1। এইটাকে আমরা এইভাবে লিখে থাকি যে sin থিটার সাংখ্য মান সেটা অবশ্যই 1 বা 1 এর থেকে ছোট, আর cos থিটার সাংখ্য মান সেটিও 1 বা 1 এর থেকে ছোট। এগুলো তোমরা মডুলাস দিয়ে করা হয়েছে, তোমরা মড ফাংশন আগে করেছো, জানো তোমরা পরম মান বা চরম মান, এই মড ফাংশনটা তোমরা করেছো, মডুলাস ফাংশন তোমরা জানো যে মড অফ এক্স এই দুটো মান হয়, একটা x হয় যদি x টা গ্রেটার ইকুয়াল টু 0 হয়, আর এটা সমান -x হয় যদি x টা লেস দ্যান 0। অর্থাৎ সাংখ্য মান বলতে চিহ্ন বর্জিত মান, শুধু নিউমেরিক্যাল ভ্যালুটা আমরা নেব, ঠিক আছে? তো সেইভাবে আমরা এটা লিখতে পারি। তাহলে যেমন তুমি sin থিটা লেস অর ইকুয়াল টু 1 পেয়েছো, cos থিটা লেস অর ইকুয়াল টু 1 পেয়েছো, আমি এগুলো বাদ দিচ্ছি এখন, এগুলো এখন আপাতত বাদ দিচ্ছি, যে ক্ষুদ্রতম মানটার দিকে আমি যাচ্ছি না, এখন বৃহত্তম মানটা করলেই তোমাদের কাজ হয়ে যাবে, ক্ষুদ্রতম মানের তোমাদের দরকার নেই। এবারে তাদের বাকি যে কোণানুপাতগুলো তাদের কি হবে সেটাও আমরা বলতে পারি, বাকি কোণানুপাতগুলোর ক্ষেত্রে কি হবে। তো দেখো কোসেক থিটা আমরা করেছিলাম যে কোসেক থিটা হচ্ছে অতিভুজ বা এরকম, মানে অ্যাকচুয়ালি তো সাইনের অন্যটা, তাহলে কোসেক থিটা সমান অ্যাকচুয়ালি 1/sin থিটা, কোসেক থিটা সমান অ্যাকচুয়ালি 1/sin থিটা। sin থিটা মানে সর্বোচ্চ মানে 1 হতে পারে 1 এর থেকে ছোট, তাহলে এর মান কি হবে, যেহেতু 1 বা 1 এর থেকে ছোট, এটাও মানটা 1 বা 1 এর থেকে বড় হবে। কেন না, এটা যদি 1 হয়ে যায় তাহলে 1/1 সমান 1, আর যদি 1 এর থেকে ছোট হয় তো সুতরাং এই ভগ্নাংশের মানটা কিন্তু 1 এর থেকে বড় হয়ে যাবে। তার মানে কোসেক থিটার মান সব সময় গ্রেটার ইকুয়াল টু 1, তেমনি একইভাবে আমরা সেক থিটার মানও দেখাতে পারবো গ্রেটার ইকুয়াল টু 1, সেক থিটার মানও আমরা দেখাতে পারবো যে গ্রেটার ইকুয়াল টু 1, অর্থাৎ এরও মান হচ্ছে 1 বা 1 এর থেকে বড়। তাহলে কি আমরা বলতে পারছি বৃহত্তম মান কত? বৃহত্তম মান কি পাচ্ছি আমরা বলতে? কোসেক থিটার বৃহত্তম মান কত? কোসেক থিটা বলছি 1 বা 1 এর থেকে বড়, গ্রেটার ইকুয়াল টু 1, তাহলে বৃহত্তম মান কি করে বলবো? কেন কত বড় আমরা তো জানি না। আবার সেক থিটার মান বলছি 1 বা 1 এর থেকে বড়, কত বড় আমরা জানি না। সুতরাং সেক থিটার বৃহত্তম মান আর কোসেক থিটার বৃহত্তম মান কিন্তু আমরা সেই অর্থে বলতে পারছি না, যদিও এটাকে একটু অন্যরকম ভাবে বলা যায়, সেটা আমি পরে আসছি। ঠিক একইভাবে কোসেক থিটা যেমন গ্রেটার ইকুয়াল টু 1 হয়, সেরকম এটাও আমরা দেখাতে পারি কোসেক থিটা লেস অর ইকুয়াল টু -1 হয়। ঠিক একইভাবে সেক থিটাও লেস অর ইকুয়াল টু -1 হয়। তার মানে অ্যাকচুয়ালি এই দুটোকে কম্বাইন করলে আমরা বলতে পারবো কোসেক থিটা গ্রেটার ইকুয়াল টু 1 লেস অর ইকুয়াল টু -1, মানে কোসেক থিটার যে সাংখ্য মানটা সেটা অবশ্যই গ্রেটার ইকুয়াল টু 1, আবার সেক থিটার সাংখ্য মানটাও অবশ্যই গ্রেটার ইকুয়াল টু 1। হ্যাঁ, তাহলে কোসেক থিটা এবং সেক থিটার সাংখ্য মান 1 বা 1 এর থেকে বড়, সাইন থিটা এবং কস থিটার সাংখ্য মান 1 বা 1 এর থেকে ছোট। এইগুলো মনে রাখবে, শুধু এইগুলো মনে রাখলেই হবে। আরেকটু বিশদে আমি বলার চেষ্টা করব, যদি সময় পাই বলার চেষ্টা করব। তাহলে ট্যান এবং কোটেন মানে কটের মান সেগুলো কি হবে? ট্যান থিটা অ্যাকচুয়ালি লম্ব বাই ভূমি হয়, তো এখানে তুমি তো দেখেছো, এখানে তুমি কি দেখলে যে অতিভুজটা ফিক্স রাখলে কখনো লম্ব কমছে
মানে ভূমি বাড়ছে অথবা লম্ব বাড়ছে ভূমি কমছে, এইটাই পেয়েছো। তার মানে লম্ব আর ভূমির ক্ষেত্রেই তুমি ব্যাপারটা পেয়েছো। সেই ক্ষেত্রে তাহলে কি হবে না, লম্ব আর ভূমির অনুপাতটাকে আমরা বলি ট্যানজেন্ট, ট্যান থিটা এরকম বলি। এখানে ট্যান থিটা সমান আমরা পেয়েছিলাম এবি বাই বিসি, এটাকেই আমরা বলছিলাম ট্যান থিটা। তাহলে কি হবে ট্যান থিটা, হ্যাঁ এবি বাই বিসি। তাহলে কি হচ্ছে না, এবি যদি বাড়ে বিসি কমবে, আর এবি যদি কমে বিসি বাড়বে, তার মানে অ্যাকচুয়ালি এর মান কিন্তু আমরা নির্দিষ্ট করে কিছু বলতে পারবো কি, যে নির্দিষ্ট করে আমরা বলতে পারবো যে এবি বিসির থেকে সমান, বিসি সমান হয়ে যাবে, বা এরকম বিসি দ্বিগুণ হয়ে যাবে বা তিনগুণ হয়ে যাবে ইত্যাদি, এরকম কিছু বলতে পারবো না। তার মানে অ্যাকচুয়ালি এই ট্যান থিটা অবশ্যই সবসময় মানে ট্যান থিটার যে কোনো মান থাকতে পারে, এইটাই আমরা বলতে পারি যে ট্যান থিটার যে কোনো মান থাকতে পারে, লেস দ্যান ইনফিনিটি এরকম বলা হয়। ট্যান থিটা লেস দ্যান ইনফিনিটি বলা হয়, আবার ট্যান থিটা গ্রেটার দ্যান মাইনাস ইনফিনিটি এটাও বলা হয়, এটাও বলা হয়। কেননা এবি আর বিসির মধ্যে যেরকম মানের ফারাক হবে সেই রকম হয়, লেস দ্যান ইনফিনিটি আর গ্রেটার দ্যান মাইনাস ইনফিনিটি বলা হয়। এই ক্ষেত্রে কিন্তু ইকুয়াল চিহ্ন দেওয়া যায় না। আরেকটু বড় হলে তোমরা আরেকটু ভালো করে এটা বুঝতে পারবে, ওখানে আমরা ইকুয়াল চিহ্ন দিতে পারি না, কেননা জাস্ট এটা কিন্তু জাস্ট একটা প্রতীক, এটা কোনো সংখ্যা নয়। ইনফিনিটি জাস্ট একটা প্রতীক, খুব বড় একটা সংখ্যা, ধনাত্মক সংখ্যা, তুমি যত বড় কল্পনা করতে পারো তার চেয়ে ওটা বড়, সুতরাং ওটা কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, সেজন্য আমরা ইকুয়াল এখানে চিহ্ন দিতে পারবো না। আর ইনফিনিটি যে কি সেটা নিয়ে আমাদের কোনো ধারণা নেই, ঠিক আছে? সেই জন্য আমরা এখানে শুধুমাত্র লেস দ্যান চিহ্ন দিয়েছি, এখানেও লেস দ্যান চিহ্নটা দিয়েছি, মানে ট্যান থিটা গ্রেটার দ্যান মাইনাস ইনফিনিটি, লেস দ্যান ইনফিনিটি, ট্যান থিটার যে কোনো মান থাকতে পারে। তেমনি একইভাবে আমরা কট থিটার ক্ষেত্রেও দেখাবো যে কট থিটার ক্ষেত্রে ওইটাই হবে, মানে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটির মধ্যে কট থিটার মান ভ্যারি করবে, ঠিক আছে? মানগুলো ভ্যারি করবে থিটার বিভিন্ন মানের জন্য, কট থিটার যে মানগুলো পাবো সেগুলো এরকম। তো এখন এখানে একটা একটু অন্যরকম ভাবে তোমরা মনে রাখার চেষ্টা করবে ব্যাপারটা। তোমরা সংখ্যা রেখাতে জানো, আমি বলেওছি যে সাইন থিটা একটা শুদ্ধ সংখ্যা, তাহলে সাইন থিটার মানগুলোকে যদি আমরা সংখ্যা রেখাতে প্লট করি, থিটার বিভিন্ন মানের জন্য সাইনের যে মানগুলো পাবো সেগুলোকে যদি আমরা সংখ্যা রেখায় প্লট করি, তাহলে কি পাবো? আমরা দেখিয়েছি, মনে করো এইটা একটা সংখ্যা রেখা, এইটা হচ্ছে +1, এইটা হচ্ছে -1, এইটা হচ্ছে 0, এটি +1, এটি -1 এবং এটা হচ্ছে 0। তাহলে আমরা দেখেছি কি সাইন থিটার মান +1 এর থেকে ছোট বা সমান আর -1 এর থেকে বড় বা সমান, তাহলে এর মানগুলো সব এই অংশে থাকবে, অর্থাৎ এগুলোকে সবগুলোকে যোগ করে আমরা একটা সরল রেখাংশ এরকম পাবো। সাইন থিটার মানগুলোকে আমরা সংখ্যা রেখায় প্লট করলে কি পাবো? একটা সরল রেখাংশ পাবো, যার একদিকে -1 আর একদিকে +1, অর্থাৎ এই -1 থেকে +1 এর মধ্যে একটা সরল রেখাংশ পাবো। ঠিক একইভাবে cos থিটার ক্ষেত্রেও ওই একই পাবো, cos থিটার ক্ষেত্রেও আমরা কিন্তু ওই একই পাবো, -1 থেকে +1 এর মধ্যে cos থিটার মানগুলো যদি আমরা প্লট করি, তাহলে -1 থেকে +1 এর মধ্যে একটা সরল রেখাংশ পাবো। এইভাবে মনে রাখার চেষ্টা করি। আর sec থিটা cosec থিটা তাহলে কি হবে না, sec থিটা cosec থিটার ক্ষেত্রে দেখেছি এটা +1 যদি ধরি, এটা যদি -1 আমরা ধরি, তাহলে দেখেছি 1 বা 1 এর থেকে বড়, 1 বা 1 এর থেকে বড় আর -1 বা -1 এর থেকে ছোট। তার মানে এই রকম দুটি রশ্মি পাবো, এর ভেতরে কোনো বিন্দু পাবো না, এখান থেকে শুরু করে ডান দিকে বিন্দু পাবো, -1 থেকে শুরু করে বাঁ দিকে বিন্দু পাবো, অর্থাৎ এরকম দুটি রশ্মি পাবো, একটা হচ্ছে 1 থেকে ডান দিকে, একটা -1 থেকে বাঁ দিকে, এরকম দুটি রশ্মি পাবো। ঠিক একইভাবে কোসেক থিটার ক্ষেত্রেও আমরা তাই পাবো। সেক থিটা এবং কোসেক থিটার ক্ষেত্রে এইরকম প্লট করলে আমরা এরকম গ্রাফ পাবো, কোনো গ্রাফ নয় সরি, মানে এরকম প্লট করে তাদেরকে যদি আমরা যোগ করি আর কি, তাহলে এইরকম গ্রাফ এই বলা। এখানে একটা সরল রেখাংশ পেয়েছি সাইন থিটা কস থিটার ক্ষেত্রে, সেক থিটা কোসেক থিটার ক্ষেত্রে দুটো রশ্মি পাবো। আর ট্যান থিটা কস থিটার ক্ষেত্রে কি পাবো বলেই দিয়েছি যে -ইনফিনিটি টু +ইনফিনিটি, মানে বুঝতেই পারছো একটা সরল রেখা তো -ইনফিনিটি টু +ইনফিনিটি বিস্তৃত হয়, সুতরাং পুরো সরল রেখাটা পুরো নাম্বার লাইনটাই হয়ে যাবে ট্যান থিটা কস থিটার মানগুলো প্লট করলে সেরকম পুরো নাম্বার লাইনটাই আমরা পাবো। ঠিক আছে, ওকে, এইভাবে মনে রাখার চেষ্টা করবে। ওকে, এখানে একটা কথা, ছোট্ট কথা বলে রাখি, সেই ছোট্ট কথাটা একটু মনে রাখার চেষ্টা করবে, শর্ট কোশ্চেনে আসতে পারে। এখন
এই 1 মাইনাস cos থিটা এইটির একটি নাম আছে, এটিকে বলা হয় ভার্সাইন অফ থিটা। ভার্সাইন অফ থিটা এইটিকে বলা হয় ভার্সাইন অফ থিটা বা সংক্ষেপে ভার্স থিটা। ভার্স থিটা এইটিকে বলা হয় 1 মাইনাস cos থিটা। অর্থাৎ 1 মাইনাস cos থিটা রাশিটাকে আমরা ভার্স থিটাও বলতে পারি। তেমনি 1 মাইনাস sin থিটা রাশিটিকে আমরা কোভারসাইন অফ থিটা বলতে পারি। কোভারসাইন অফ থিটা or শুধু কোভার্স থিটা। কোভার্স থিটা এইটি বলতে পারি। এটা হচ্ছে 1 মাইনাস sin থিটা। এখন আপাতত বলে রাখছি, যদিও এটা অ্যাকচুয়ালি π/2 মাইনাস থিটা কোণের মানে 1 মাইনাস cos অফ π/2 মাইনাস থিটা বলা হয়। তো সেটা আমরা পরে একটু আলোচনা করব। এখন আপাতত সেটি 1 মাইনাস sin থিটা হবে। আপাতত এটি জেনে রাখো যে ভার্স থিটা আমরা 1 মাইনাস cos থিটাকে বলবো, আর কোভারসাইন অফ থিটা সেটিকে বলবো 1 মাইনাস sin থিটা। ভার্সাইন অফ থিটা হচ্ছে 1 মাইনাস cos থিটা, আর কোভারসাইন অফ থিটা বা কোভার্স থিটা সংক্ষেপে এটা কোভার্স থিটা, এটা ভার্স থিটা। ঠিক যেমন লিখেছি ওই রকম 1 মাইনাস sin থিটা, অ্যাকচুয়ালি এটা 1 মাইনাস cos অফ π/2 মাইনাস থিটা। সেটা আমরা পরে বলবো। এবার আমরা একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি, যদিও এটি তোমাদের এখনো জ্যামিতিতে এখনো এটি করানো হয়নি, কিন্তু ওই যে বলছিলাম যে থিটার একটা নির্দিষ্ট মানের জন্য সাইন থিটার একটাই মান থাকবে, বিভিন্ন মান থাকবে না। এই জিনিসটাকে বোঝানোর জন্য তোমাদের একটা ওই দুটো অন্তত জ্যামিতির উপপাদ্য তোমাদের মনে রাখতে হবে। তো জ্যামিতির উপপাদ্য সদৃশতা চ্যাপ্টারে আছে, সেগুলো তোমাদের একটু মনে রাখলে ভালো হয়। এখন আপাতত সেগুলো জাস্ট স্মরণ করে সেইটা আমরা বলবো, সেটা বোঝানোর চেষ্টা করবো। হ্যাঁ, দুটো উপপাদ্য কি কি না, প্রথমটা হচ্ছে তোমরা জানো যে দুটো ত্রিভুজের তিনটে করে কোণ যদি সমান হয়ে যায়, দুটো করে কোণ সমান হলেই হয়ে যাবে। তিনটে করে কোণ যদি সমান হয়ে যায় তাহলে আমরা তাদেরকে কি বলি? তাদেরকে কি সর্বসম ত্রিভুজ বলতে পারি? সেটা কিন্তু আমরা এক কথায় বলতে পারি না, সাধারণভাবে বলতে পারি না। তাদেরকে সাধারণভাবে আমরা কি বলি? সদৃশকোণী ত্রিভুজ, ইকুই অ্যাঙ্গুলার ট্রায়াঙ্গেল, এটা বলতে পারি। ঠিক আছে, সদৃশকোণী ত্রিভুজ আমরা বলতে পারি, বা আমরা বলতে পারি যে সিমিলার ট্রায়াঙ্গেল, এটা আমরা বলতে পারি। সদৃশ ত্রিভুজ আমরা বলতে পারি। বুঝেছে? তাহলে দুটো সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে, দুটো যদি সদৃশ ত্রিভুজ হয় সেক্ষেত্রে তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয়। এইটি হচ্ছে সদৃশতার একটা উপপাদ্য। আবার এর বিপরীত উপপাদ্য আছে। মনে করো এইটা একটা ত্রিভুজ, আর এর সঙ্গে এইটা আরেকটা ত্রিভুজ। মনে করো এটা এ, এটা বি, এটা সি। এটা মনে করো এটা ধরে নাও 90 ডিগ্রি, এটা এই কোণগুলো সমান, এরকম আছে। তাহলে এই কোণগুলো সমান হবে। এটা মনে করো বি, এটা মনে করো ই, এটা মনে করো এফ। তাহলে এই দুটো ত্রিভুজ আছে যাদের তিনটে করে কোণ সমান, একটা করে 90 ডিগ্রি ধরে নিয়েছি। আপাতত 90 ডিগ্রি নাও হতে পারে, অন্য কিছু হতে পারে। যাই হোক, এরকম যদি হয় সেক্ষেত্রে কি হবে না, এদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হবে। দেখো অনুরূপ বাহু আবার কাকে বলে না, সমান সমান কোণের বিপরীত বাহু। দেখো এই কোণের সঙ্গে এই কোণ সমান, তাহলে এ বাহু আর ডি বাহু হচ্ছে বিপরীত বাহু, মানে অ্যাকচুয়ালি অনুরূপ বাহু। এ বাহু আর ডি বাহু হচ্ছে অনুরূপ বাহু দুটো ত্রিভুজের ক্ষেত্রে। তেমনি এই 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু সি, এখানে আছে এফ, তাহলে সি আর এফ হচ্ছে অনুরূপ বাহু। তেমনি এই কোণটার বিপরীত বাহু হচ্ছে বি, আর এখানে এই কোণটার বিপরীত বাহু হচ্ছে ই, তাহলে বি এবং ই হচ্ছে বিপরীত অনুরূপ বাহু। তাহলে এই অনুপাতগুলো সব সমান হবে। তাহলে বি এর সঙ্গে ই এর অনুপাত, এ এর সঙ্গে ডি এর অনুপাত এবং সি এর সঙ্গে এফ এর অনুপাত সব সমান হবে। এগুলো সব সমান হবে। যদি দুটো সদৃশকোণী ত্রিভুজ হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হবে। এইটা কাজে লাগবে। এর আবার উল্টো আছে, যদি এটা হয় তাহলে আমরা দুটো ত্রিভুজকে সদৃশকোণী বলবো। এই দুটো তোমাদের একটু মনে রাখতে হবে। আপাতত এই দুটো মনে রেখে একটু কাজটা করতে হবে। ঠিক আছে? তো আমরা দেখাবো একটা নির্দিষ্ট কোণের ক্ষেত্রে সাইন থিটা ধ্রুবক, বা ওই কোণানুপাতগুলো সবই ধ্রুবক। একটা নির্দিষ্ট কোণের ক্ষেত্রে সাইন থিটা, কস থিটা ইত্যাদি, সেই কোণের যে 6টা কোণানুপাত আছে, সাইন, কোসাইন, সেকেন্ড, কোসেকেন্ড, ট্যানজেন্ট, কোট্যানজেন্ট, এই 6টা কোণানুপাতের মান ধ্রুবক হবে।
সেটা আমরা দেখো কিভাবে। তার জন্য আমাদের দুটো রকম সদৃশকোণী ত্রিভুজ দিতে হবে, দুটো রকম সদৃশকোণী আমরা ত্রিভুজ দিয়ে কাজটা করবো। দেখো মনে করো এই একটা ত্রিভুজ, আমরা এখানে সমকোণী নিয়ে করছি কারণ তোমাদের সিলেবাসে সমকোণী ত্রিভুজই আছে। আরেকটা ধরো এইরকম নিয়েছি, এখানে এই কোণটা সমকোণী, একটু অন্যরকম ভাবে নিলাম। তাহলে এটা মনে করো এবিসি নিচ্ছি, আর এই কোণটাকে থিটা নিচ্ছি। তাহলে বলো তো এই ত্রিভুজগুলো সদৃশকোণী হবে। আর এটাকে মনে করো এবিডি নিচ্ছি। তাহলে এবিসি এর সঙ্গে আমরা কি বলবো, এবিসি এর সঙ্গে সদৃশকোণী কি হবে, ত্রিভুজ এবিসি এর সঙ্গে অ্যাকচুয়ালি আমরা বলবো এইবি সদৃশকোণী। এবং সেই সদৃশতার চিহ্ন এরকম আছে, সেগুলো তোমরা পরে পড়বে। এই সদৃশতার একটা চিহ্ন হয়, দুটো ত্রিভুজ সদৃশকোণী হলে তারা সদৃশ হয়। এই ব্যাপারটা তোমাদের আছে, পরে আছে, তোমাদের পরেই বলা হবে। এখন আপাতত একটু ধরে রাখো যে এরা সদৃশকোণী হয়, এই চিহ্নটা আমরা ব্যবহার করেছি। তো এরা সদৃশকোণী হবে কেন, দেখো এর একটা কোণ, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, তার মানে বি কোণ আর ই কোণ সমান। এ কোণটা দুটোরই সাধারণ কোণ, কারণ এরও এ কোণ আছে আর এরও এ কোণ আছে। তাহলে এ আর এ একই পজিশনে আছে, বি ই একই পজিশনে আছে, যে বি ই একই পজিশনে আছে। তাহলে সি এবং ডি তারা একই পজিশনে আছে, তার মানে অ্যাকচুয়ালি এই কোণটা এই কোণটা সমান। ঠিক আছে, তো তাহলে আমরা অনুরূপ বাহুগুলো পেয়ে যাবো। এখানে এ বির সঙ্গে এই অনুরূপ বাহু হবে, বিসির সঙ্গে বি অনুরূপ বাহু হবে, এবং এসির সঙ্গে এডি অনুরূপ বাহু হবে। এবির সঙ্গে কি হবে, এই অনুরূপ বাহু হবে, এডি এই এবি হচ্ছে দুটো, এই ফার্স্ট আর সেকেন্ড পজিশনে এখানে দুটো এই পজিশনে আছে। আর বিসি সেকেন্ড থার্ড এখানে ওই বি, তাহলে বিসি বি এটা হবে অনুরূপ বাহু। আর এসি এবং এডি এটাও হবে অনুরূপ বাহু। তাহলে আমরা এটা লিখতে পারি, এই দুটো ত্রিভুজ যেহেতু সদৃশকোণী, তাহলে আমরা এটা লিখতে পারি এবি বাই এই সমান বিসি বাই ডি সমান এসি বাই এডি, এটা তো লিখতে পারি। তো এখন দেখো এবি বাই বিসি, বা আমরা যদি বিসি বাই এসি করি, বিসি বাই এসি করি, এই যে এইগুলো থেকে যদি আমরা বিসি বাই এসি করি কি পাবো, দেখো বিসি বাই এসি করলে আমরা ডিই বাই এডি লিখতে পারবো। বলো তো এটা কোথা থেকে লিখলাম, কিভাবে লিখলাম? তোমাদের অনুপাত সমানুপাতের চ্যাপ্টারে কয়েকদিন আগে করানো হয়েছে, সেখান থেকে জানো এটিকে একান্তর প্রক্রিয়া বলে। এটি বাই এটি সমান এটি বাই এটি, এটি বলে একান্তর প্রক্রিয়া, অল্টারনেন্ট বলে, পরিচয়। তো সেটা আমরা বলবো যে এখন দেখো এই কোণের সাপেক্ষে বিসি আর এসির যে অনুপাত, এটাকে কি লিখতে পারি, এটাকে কি লিখতে পারি, বিসি বাই এসি কি না, দেখো এটা হচ্ছে সাইন অফ থিটা, এটা হচ্ছে সাইন অফ থিটা। আবার দেখো এটি কি টি বাই এডি, কি ডি বাই এডি, এটি দেখো লম্ব বাই অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত, এটি হচ্ছে এডি, তার মানে এটিও অ্যাকচুয়ালি সাইন অফ এই কোণটাই হচ্ছে। তো তাহলে দেখো একটা নির্দিষ্ট কোণের সাপেক্ষে সাইন কোণের মান তো ধ্রুবক হয়ে যাচ্ছে, সাইনের মানটা এই কোণের একটা নির্দিষ্ট, দুটো ত্রিভুজ কিন্তু আলাদা। দেখো একটা নির্দিষ্ট কোণ যদি হয় তাহলে কিন্তু এই বড় ত্রিভুজটার ক্ষেত্রে বিসি আর এসির অনুপাত যা, বিসি আর এসির অনুপাত যা, এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রে ডিই আর এডির অনুপাতও কিন্তু একই হয়ে গেছে। ঠিক আছে, তো এইরকম ভাবে আমরা বাকিগুলোও কিন্তু বলতে পারি। এটা বাকিগুলো আমরা বলতে পারি এবি বাই বিসি সমান এই বাই ডি হবে। দেখো এবি বাই বিসি করলে ভূমি বাই লম্ব, কট থিটা হবে। আবার দেখো এখানে এবি বাই বিসি সমান এই বাই ডি পাবো, এখানে এই বাই ডি, মানে এখানেও দেখো এই কোণের সাপেক্ষে এটা ভূমি আর এটা লম্ব, তাহলে ভূমি বাই লম্ব হচ্ছে, এটাও হচ্ছে ভূমি বাই লম্ব কট হবে। ঠিক আছে, তার মানে সবগুলোই কিন্তু আমরা ওইভাবে দেখাতে পারি। ওকে, এবার আমরা কতগুলো অভেদ নিয়ে আলোচনা করব, মেন যেগুলো তোমাদের লাগে সেইগুলো আগে করা হচ্ছে, তারপরে সেখান থেকে আমরা আরো অনেক অভেদ আলোচনা করব। দেখো তার জন্য আমরা একটা সমকোণী ত্রিভুজ একটা নিয়ে নেব। সমকোণী ত্রিভুজ নিলাম, এই কোণটা সমকোণ, মনে করো এটা পি কিউ আর। তোমরা নিশ্চয়ই জানো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের একটি সূত্র আছে,
লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, তোমরা ওইভাবে মনে রাখো সাধারণত। অর্থাৎ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটো বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দুটোর সমষ্টির সমান। বর্গক্ষেত্র যে দুটো পাওয়া যায় এই দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যা সমষ্টি হবে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল তাই হবে। এটা তোমরা পড়েছো আগে। অর্থাৎ পি কিউ স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার সমান পি আর স্কয়ার, ওটা কাজে লাগিয়ে কিন্তু আমরা সূত্রগুলো করব। আমরা এই কোণটিকে থিটা ধরে নিয়েছি, এই আর কোণটাকে আমরা থিটা ধরেছি। তাহলে এই আর কোণটাকে যদি থিটা ধরি, আমরা এখানে ধরেছি যে পি কিউ আর এর কিউ কোণটা হচ্ছে 90 ডিগ্রি এবং আর কোণটা থিটা, পি আর কিউ এগুলো হচ্ছে থিটা। থিটা তাহলে সূক্ষ্ম কোণ। এবার এই কোণের সাপেক্ষে আমরা যে বিভিন্ন কোণানুপাত জানি সেইগুলোর মধ্যে একটা সম্পর্ক ব্যবহার করতে চাচ্ছি। কিরকম দেখো, তো আমরা তো এখান থেকে এমনিতেই জানি যে পি আর স্কয়ার সমান কি হয়, বা আমি আগে পাশে লিখছি যে পি কিউ স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার সমান পি আর স্কয়ার হয়। দুপক্ষকে এমনিতে আমরা এদিকে তো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা এটা পাই, ঠিক আছে। দুপক্ষকে যদি আমরা পি আর স্কয়ার দিয়ে ভাগ করে দিই তাহলে কি পাবো, পি কিউ বাই পি আর হোল স্কয়ার প্লাস কিউ আর বাই পি আর হোল স্কয়ার সমান 1 পাবো। দুপক্ষকে কি করেছি, পি আর স্কয়ার দিয়ে ভাগ করেছি। নিশ্চয়ই পি আর স্কয়ার তো ওটা তো শূন্য নয়, সুতরাং ওটা দিয়ে ভাগ করা যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে পি কিউ বাই পি আর হোল স্কয়ার প্লাস কিউ আর বাই পি আর হোল স্কয়ার সমান 1। ওকে, তো এখন এবার দেখো এই কোণের সাপেক্ষে পি কিউ এবং পি আর এর অনুপাতকে আমরা কি বলবো, পি কিউ এবং পি আর এর অনুপাতকে আমরা কি বলবো না, পি কিউ এবং পি আর এর অনুপাতকে আমরা এই কোণের সাপেক্ষে, এই কোণটা আমরা আলোচনার মধ্যে আনছি, এই কোণের সাপেক্ষে পি কিউ এবং পি আর এর অনুপাতটাকে আমরা বলবো sin থিটা। কারণ লম্ব বাই অতিভুজ হয়েছে, sin থিটা হোল স্কয়ার। তারপরে দেখো কিউ আর বাই পি আর, কিউ আর বাই পি আর হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার মানে এটা cos থিটা হোল স্কয়ার দিস ইকুয়াল টু 1 পেলাম। এরপরে আমরা সবসময় এরকম করে না লিখে এটা একটু শর্টে লিখতে পারি। কিরকম না, লিখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এইটিকে লেখা হয় এই রকম ভাবে, এইটি কিন্তু ভালো করে মনে রাখবে। sin স্কয়ার থিটা এভাবে করব, cos স্কয়ার থিটা সমান 1। কিভাবে লেখা হয়েছে দেখতে পেয়েছো? এবারে একটু বলি ব্যাপারটা কি। তোমরা এমনি করেছো যে xy এর হোল স্কয়ার সমান কি করো বীজগণিতে, xy এর হোল স্কয়ার সমান কি করো না x স্কয়ার y স্কয়ার করো। কেন? এখানে xy বলতে x ইনটু y। ওকে, তাহলে এখানে আমরা এরকম করে লিখলাম কেন না, এখানে হচ্ছে sin থিটা কিন্তু কখনোই sin ইনটু থিটা নয়, কখনোই কিন্তু sin একটা রাশি আর থিটা একটা রাশি সেরকম কিন্তু নয় না। শুধু sin এইটা লিখলে এর কোনো মানেই নেই, এটির কোনো মানেই নেই। যতক্ষণ না এখানে কিছু একটা কোণ লিখছ 20 ডিগ্রি কি 30 ডিগ্রি কি 50 ডিগ্রি কি 180 ডিগ্রি, তোমাদের 180 ডিগ্রি নেই, যাই হোক তোমাদের 90 ডিগ্রির মধ্যে আছে। তো যাই হোক এখানে কোনো না কোনো একটা চিহ্ন এখানে না বসাচ্ছ বা কোনো একটা কোণ না লিখছো ততক্ষণ কিন্তু এর কোনো মানে নেই। কি না, এইটা কিন্তু কোনো মানে নেই। যদি তুমি এখানে থিটা লিখো তবে এর মানে হচ্ছে থিটা কোণের সাইন কোণানুপাত, অর্থাৎ ওই থিটা কোণের সাপেক্ষে লম্ব আর অতিভুজের অনুপাত, ঠিক আছে। তার মানে সাইন অফ থিটা এটা কিন্তু কখনোই সাইন ইনটু থিটা নয়, এটি কিন্তু সবসময় মনে রাখবে। এবারে তাহলে কি হয়েছে, এরকম হলো, এইটা যেহেতু এটা নয় তাহলে সাইন থিটার হোল স্কয়ার নিশ্চয়ই আমি এইভাবে লিখতে পারবো না, সাইন স্কয়ার আবার থিটা স্কয়ার এরকম নিশ্চয়ই লিখতে পারবো না। তাহলে সাইন থিটা হোল স্কয়ারটাকে আমরা সাইন স্কয়ার ইনটু থিটা স্কয়ার লিখতে পারছি না, হলো। তো তাহলে এই যদি পুরোটা একটা হয়, যেমন আমরা x এর স্কয়ার আমরা কি লিখি, x এর স্কয়ারকে কি লিখি x এর স্কয়ার এরকম করে লিখি, ডান দিকে 2টা লিখি। তাহলে এখানে এই জায়গায় কেন হলো না, সেটারও মানে আছে, সেটা কেন হবে। কিন্তু কখনোই আমরা এই সাইন থিটাকে কখনোই কিন্তু এইটা লিখতে পারবো না, যে সাইন স্কয়ার থিটাকে আমরা এরকম লিখতে পারবো না, কারণ এইটার মিনিং অন্য। এটা কি মিনিং, এটা হচ্ছে থিটা স্কয়ার কোণের সাইন কোণানুপাত,
মনে করো 20 ডিগ্রি যদি থিটা হয়, থিটা যদি 20 ডিগ্রি হয়, তাহলে সাইন থিটা স্কয়ার মানে হবে সাইন 400 ডিগ্রি। কখনোই সেটি সাইন 20 ডিগ্রির হোল স্কয়ার হবে না, সাইন 400 ডিগ্রি হয়ে যাবে। তাহলে সাইন 400 ডিগ্রি তো বিরাট বড়, এটা বিরাট বড় একটা কোণ হয়ে গেছে 400 ডিগ্রি কোণ। যদিও ওই সব তোমাদের এখন নেই, তোমাদের এখন 90 ডিগ্রির মধ্যে আছে। যাকে এমনি বলার জন্য বলছি। তাহলে এইটি কিন্তু কখনোই এইরকম ভাবে লেখা যাবে না, সাইন অফ থিটা স্কয়ার বুঝে যায় এটা, আর এটা হচ্ছে সাইন থিটা হোল স্কয়ার। সেই জন্য ওইটিকে লিখতে হবে কিভাবে, আমরা দেখিয়েছি কিভাবে লিখতে হবে না, সাইন থিটার হোল স্কয়ারকে তোমাকে লিখতে হবে এইরকম, এইটি হয়ে যাবে সাইন একটু উপরে দুই লিখে তারপরে থিটা, এইটি হচ্ছে সাইন স্কয়ার থিটা। করতে হবে এইভাবে, একটু উপরের দুইটা লিখতে হবে। এটা কিন্তু আবার দুইটা যদি পাশে চলে আসে থিটা তাও কিন্তু হবে না, এটা কিন্তু কখনোই লেখা যাবে না, এইটা লেখা যাবে না। এই দুইটা যদি মাথায় লিখতে যে পাশে চলে আসে থিটা তাহলেও হবে না। এইটিকে কি বলে, টু থিটার সাইন কোণানুপাত, এটা থিটার সাইন কোণানুপাত তার স্কয়ার, এটা যে টু থিটার সাইন কোণানুপাত, এই দুটো কিন্তু সমান হবে না, এই দুটো কিন্তু সমান হবে না। তাহলে বুঝতেই পারছো এইটা আর এইটা কিন্তু সমান নয়। সাইন স্কয়ার থিটা সাইন টু থিটা সব সময় সমান হবে না, অবশ্য কখনো কখনো হতে পারে, থিটার কোনো মানের জন্য হতে পারে, সেটা তো পরের ব্যাপার, তোমরা পরে পড়বে সেটা। এখন তোমাদের এইসব সমাধান থাকবেও না, টু থিটা দিয়ে কোনো সমাধান এরকম থাকবে না, ঠিক আছে? সমাধান থাকবে থিটা কোণের মান বের করা এরকম টু থিটা দিয়ে থাকবে না, কারণ থিটার একটা গুণিতক কোণ হয়ে গেছে, তোমরা গুণিতক কোণ ক্লাস 11-এ করবে। ওকে, তাহলে বোঝা গেছে কিভাবে লিখতে হবে। এদিকে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, এইটি তোমার একটি সূত্র, এইটি মাদার ল বলা চলে। এইটি সব সময় তোমাদের মনে রাখতে হবে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। থিটা যদি আপাতত তোমাদের জানতে হবে থিটা এখানে ধনাত্মক সূক্ষ্মকোণ, থিটা এখানে ধনাত্মক সূক্ষ্মকোণ, তোমাদের ঋণাত্মক কোণ নিয়ে কোনো ব্যাপারই নেই এখন আপাতত তোমাদের ঋণাত্মক কোণ নিয়ে কোনো ব্যাপার নেই, সেই জন্য এখন ঋণাত্মক কোণ নিয়ে আমি কিছু আলোচনাই করছি, ঠিক আছে? তো তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, এইটি কিন্তু সবসময় মনে রাখবে। এইখান থেকে আমরা আরো দুটো সম্পর্ক পেতে পারি, সাইন থিটাকে কস থিটার আকারে প্রকাশ করতে পারি, কস থিটাকে সাইন থিটার আকারে প্রকাশ করতে পারি। কিভাবে? দেখো সাইন স্কয়ার থিটা তো এসেছে 1 মাইনাস কস স্কয়ার থিটা, তাহলে সাইন থিটা কি লিখব, সাইন থিটা কি লিখব না, এখানে অ্যাকচুয়ালি প্লাস মাইনাস লেখা উচিত, √1 মাইনাস cos স্কয়ার থিটা, এই তো হওয়া উচিত, তাই না? কিন্তু তোমাদের এখানে কি লিখতে হবে, তোমাদের কিন্তু প্লাস মাইনাস নেওয়ার দরকার নেই। কেন না, সাইন থিটার মান তোমরা সবসময় পজিটিভ ধরবে, আপাতত সবসময় পজিটিভ ধরবে। কেন না, সাইন থিটা হচ্ছে লম্ব আর অতিভুজের মানের অনুপাত, লম্ব আর অতিভুজ দুটোই তো একটা দৈর্ঘ্য, একটা করে দৈর্ঘ্য, দুটো দৈর্ঘ্যের অনুপাত, ওটা আপাতত তোমাদের এটা জানার দরকার নেই যে এটা মাইনাস হয় কিনা, তো সেটা তোমাদের সেই জন্য এটা মাইনাস নেওয়ার দরকার নেই, তোমরা শুধু প্লাসটা নেবে, তোমরা শুধু প্লাস চিহ্নটি নেবে। কি না, সাইন থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা ধনাত্মক বর্গমূল, সাইন থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা ধনাত্মক বর্গমূল। ঠিক একইভাবে cos থিটাও সমান ওটা হবে 1 মাইনাস sin স্কয়ার থিটা ধনাত্মক বর্গমূল, মানে √1 মাইনাস sin স্কয়ার থিটা। এখানেও মাইনাস চিহ্ন নেওয়ার দরকার নেই, কারণ sin থিটা cos থিটা সকলেরই মান তোমরা পজিটিভ ধরবে। এখন তোমাদের ঋণাত্মক মান নিয়ে কোনো কিছু নেই, আপাতত সেগুলো নিয়ে না ভাবলেও হবে, পরে ভাবলেই হবে। যদিও এখন যদি তুমি এগুলো একটু মানে হায়ার লেভেলে করে নিতে পারো, তোমার 11-এ সুবিধা, ঠিক আছে? তো আপাতত সেটা পরে নিয়ে ভাবা যাবে, এখনই আপাতত সেটা নিয়ে ভাবছি না, ঠিক আছে? তাহলে আমরা সাইন থিটা কস থিটার মধ্যে দুটো সম্পর্ক, সাইন থিটা কস থিটার মধ্যে একটা সম্পর্ক দিয়েছি, সেখান থেকে আরো দুটো সম্পর্ক আমরা করে নিয়েছি। সাইন থিটাকে কস থিটার আকারে প্রকাশ করলে আমরা এরকম পাবো, কস থিটাকে সাইন থিটার আকারে প্রকাশ করলে আমরা এরকম পাবো, ঠিক আছে? এবার আমরা বাকিগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এখানে কিন্তু তোমাকে জানতে হবে থিটা অবশ্যই ধনাত্মক সূক্ষ্মকোণ, ধনাত্মক সূক্ষ্মকোণ তুমি যাই মান বসাও, তুমি 10 ডিগ্রি মান বসাও, তাহলে sin 10 ডিগ্রি সমান √1 মাইনাস cos স্কয়ার 10 ডিগ্রি হবে, sin 22.5 ডিগ্রি সমান √1 মাইনাস cos স্কয়ার 22.5 ডিগ্রি হবে, ইত্যাদি হবে। sin 30 ডিগ্রি সমান √1 মাইনাস cos স্কয়ার 30 ডিগ্রি হবে, ইত্যাদি হবে। সেরকম এখানে কিন্তু তাই হবে।
থিটার যদি যে কোনো সূক্ষ্ম কোণ মানে সূক্ষ্ম মানে ধনাত্মক মানে 90 ডিগ্রি থেকে কম মান নাও, 0 ডিগ্রি থেকে বেশি আর 90 ডিগ্রি থেকে কম মান নাও, তাহলে কিন্তু এই সূত্রগুলো মানে এগুলো একটা অভেদ হবে। ঠিক আছে, কারণ থিটা 0 ডিগ্রি থেকে বড় আর 90 ডিগ্রি থেকে ছোট যা মানে না কেন সবই কিন্তু এই ক্ষেত্রে হবে। যদিও আমরা পরে দেখাবো, পরে তোমরা জানবে যে শুধু এইটার মধ্যে সীমাবদ্ধ নয়, থিটা যা খুশি মান হোক আমরা এইগুলো সম্পর্ক সবসময় সত্য পাবো, সেটা পরের ব্যাপার আছে, এখনই তোমাদের অত জানতে হবে না, আপাতত এইটুকু জানতেই হবে। এবার আমরা আরো দুটো সম্পর্ক এরকম করবো। পিআর স্কয়ার দিয়ে না ভাগ করে পিকিউ স্কয়ার দিয়ে ভাগ করলে কি হবে? 1 প্লাস কিউআর বাই পিকিউ তার হোল স্কয়ার সমান পিআর বাই পিকিউ তার হোল স্কয়ার। এটা হবে এখানে পিকিউ স্কয়ার দিয়ে ভাগ করলে পিকিউ স্কয়ারটা 0 নয়, সুতরাং ভাগ করতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে দেখো কিউআর বাই পিকিউ কি? কিউআর বাই পিকিউ, কিউআর আর পিকিউ হচ্ছে ভূমি আর লম্বের অনুপাত, ভূমি আর লম্বের অনুপাত এই কোণের সাপেক্ষে। তাহলে এই কি না 1 প্লাস cot থিটা হোল স্কয়ার সমান এটি কি পিআর বাই পিকিউ অর্থাৎ অতিভুজ বাই লম্ব, লম্ব মানে হচ্ছে কোসেক থিটা তার স্কয়ার। যেমন ওখানে বলা হয়েছে স্কয়ার গুলো কোথায় লিখতে হবে, সেরকম 1 প্লাস cot স্কয়ার থিটা সমান কোসেক স্কয়ার থিটা, কোসেক স্কয়ার থিটা এইভাবে লিখব। যদিও আমরা এটাকে কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1 করে লিখতে পারি, কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1 করে লিখতে পারি। এটাকে আমরা এইভাবে লিখতে পারি কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। এটি আরেকটি সূত্র, এটিও ওই থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে এটি প্রযোজ্য, ধনাত্মক সূক্ষ্মকোণ হলে এটি প্রযোজ্য হবে। এবং এখান থেকেও আমরা কোসেক থিটা cot থিটা আলাদা আলাদা ভাবে কোসেক থিটাকে cot থিটার আকারে, cot থিটাকে কোসেক থিটার আকারে আলাদা আলাদা করতে পারি। সেই কোসেক থিটা সমান এখানেও হবে √1 প্লাস cot স্কয়ার থিটা। সবসময় খেয়াল রাখবে এইখানটা কিন্তু আমরা সবসময় পজিটিভ মানগুলো নেব। cot থিটা সমান এখানেও হবে √1 কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। এই কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 এর বর্গমূলের ধনাত্মক বর্গমূল, বর্গমূলের ধনাত্মক মানটা নেব, বর্গমূলের আমরা ধনাত্মক মানটা নেব। ঠিক আছে, তাহলে কোসেক থিটা সমান এটি, cot থিটা সমান এটি পেলাম। ঠিক আছে, এখানে একটা জিনিস লক্ষ্য রাখবে, কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1 পেয়েছি, তার মানে এরকম কোসেক থিটা প্লাস cot থিটা ইনটু কোসেক থিটা মাইনাস cot থিটা সমান 1, কোসেক থিটা মাইনাস cot থিটা এটি সমান 1। এইটা এবং এটার গুণফল 1, দুটো সংখ্যার গুণফল এক হলে আমরা কি বলি তাদেরকে? ঠিক ধরেছো, তাদেরকে আমরা বলি পরস্পর অন্যন্য। এখানে দেখো কোসেক থিটা প্লাস cot থিটা এবং কোসেক থিটা মাইনাস cot থিটা হচ্ছে পরস্পরের অন্যন্য, রেসিপ্রোকাল টু ইচ আদার। কোসেক থিটা প্লাস cot থিটা সমান 1 বাই কোসেক থিটা মাইনাস cot থিটা এবং কোসেক থিটা মাইনাস cot থিটা সমান 1 বাই কোসেক থিটা প্লাস cot থিটা। এটা লিখতে পারি। ওকে, এটিও মনে রাখার চেষ্টা করবে, এরা দুটো পরস্পরের অন্যন্য। যদি এর মান 2 হয় তাহলে এর মান হাফ হবে, এর মান যদি 3 হয় এর মান 1/3 হবে, এর মান যদি 4 হয় এর মান 1/4 হবে ইত্যাদি। ঠিক আছে, খেয়াল রাখবে। এর মান যদি √3 হয় এর মান 1 বাই √3 হবে, তাহলে দুটোর গুণফল সবসময় এক হয়। ওকে, সেটা যেন খেয়াল থাকে। যদি মাইনাস 1 হয় তাহলে এর মান হবে -1, এর মান হবে -1, কারণ 1 বাই -1 সমান -1 ইত্যাদি। এগুলো পরে তোমাদের কাজে লাগবে, অঙ্ক আছে সেরকম করতে হবে। আর একটি সূত্র আমরা এখান থেকে করব। দেখো আমরা যেমন এখানে পিকিউ স্কয়ার দিয়ে ভাগ করে দিয়েছিলাম, কিউআর স্কয়ার দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাবো পিকিউ বাই কিউআর হোল স্কয়ার প্লাস 1 সমান পিআর বাই কিউআর তার হোল স্কয়ার। দেখো এবার কি পাচ্ছি, তাহলে কি পাচ্ছি পিকিউ বাই কিউআর, পিকিউ বাই কিউআর, পিকিউ বাই কিউআর হচ্ছে লম্ব আর ভূমির অনুপাত। তাহলে যে tan থিটা তার স্কয়ার প্লাস 1 সমান এটি হবে পিআর বাই পিকিউ, পিআর বাই কিউআর মানে অতিভুজ বাই ভূমি অর্থাৎ sec থিটা তার স্কয়ার। তাহলে আমরা কি পেলাম, সেইভাবে লিখব tan স্কয়ার থিটা। ওইভাবে কখনোই দুইটা নিচে নামবে না, আর একটু নিচে নেমে গেলে মুশকিল হয়ে যাবে, tan 2 থিটা বুঝিয়ে যাবে, আর এখানেও লেখা চলবে না ইত্যাদি, বা tan স্কয়ার থিটা স্কয়ার এরকম লেখা যাবে না। ঠিক আছে, যেমন বলেছি সেরকম সমান sec স্কয়ার থিটা। ওই কিন্তু খেয়াল করে করবে ঠিকঠাক যেন লেখাটা হয়। এখান থেকে আমি এইভাবেও লিখতে পারি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1।
সেখান থেকে আমরা দুটো ওরকম সূত্র পাবো, দুটো ওরকম ভাবে প্রকাশ করতে পারবো। সেককে tan এর আকারে, tan কে সেকের আকারে করতে পারবো। sec থিটা সমান হবে 1 প্লাস tan স্কয়ার থিটা ধনাত্মক বর্গমূল, তেমনি tan থিটা সমান হবে sec স্কয়ার থিটা মাইনাস 1 এর ধনাত্মক বর্গমূল। এই পাবো। এখানে কিন্তু সবসময় খেয়াল রাখবে কিন্তু প্লাস চিহ্নই আপাতত নেবে তোমাদের থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ যদি নাও বলা থাকে ধরে নিতে হবে। হ্যাঁ, তবে সাধারণত বলা থাকাই উচিত প্রতিটা অঙ্কতেই, যখন অঙ্ক দেবে সেখানে ধনাত্মক সূক্ষ্মকোণ বলে দেওয়া উচিত। আবার 90° মান হতে পারে সেক্ষেত্রে সেটাও বলে দেওয়া উচিত, সেরকম থাকলেও বলে দেওয়া উচিত। যাই হোক, এখানেও দেখো একটা জিনিস, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, মানে sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা এটি সমান 1। তাহলে কি পাচ্ছ? তার মানে এইটা এবং এইটা পরস্পর অন্যন্য। হ্যাঁ, sec থিটা প্লাস tan থিটা এবং sec থিটা মাইনাস tan থিটা এরাও পরস্পর অন্যন্য, কারণ এদের গুণফল হচ্ছে 1। তাহলে এর মান যদি 4 এর 3 হয় এর মান হবে 3 এর 4, এর মান যদি 2 এর 5 হয় এর মান হবে 5 এর 2, এরকম হবে। মানে এটা যা হবে এটা একটা অন্যন্য হবে, জানতে থাকতে পারে এর গুণফলটা 1। ঠিক আছে, খুব ইজি। এর মান যদি 2 প্লাস √3 হয় এর মান হবে 2 মাইনাস √3, পরে হবে, সেসব নিয়ে পরনি তোমাদের এখনো হয়নি, সেরকম বলে রাখলাম জাস্ট এখন আপাতত। তাহলে এইগুলো পরস্পরের অন্যন্য, সেটি মনে রাখবে। sec থিটা প্লাস tan থিটা এবং sec থিটা মাইনাস tan থিটা এরাও পরস্পর অন্যন্য। কতগুলো অভেদ আমরা করিয়েছি, এই অভেদগুলো মনে রাখবে সবসময়। কি, এই যে একটা অভেদ, এই একটা অভেদ কি হলো না, থিটা হচ্ছে ধনাত্মক সূক্ষ্মকোণ হলে তবেই কিন্তু সম্ভব, না হলে কিন্তু এটা সম্ভব নয়। হ্যাঁ, এটি কিন্তু মনে রাখবে, এটি থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলেই সম্ভব, তাছাড়া কিন্তু সম্ভব নয়। যদি মনে করো থিটা এরকম হয়ে যায়, থিটা এরকম হয়ে যায় তাহলে কিন্তু সম্ভব নয়, কারণ 90° হয়ে গেলে আমরা দেখাবো পরে, তোমাদের এখনো সেটা ততদূর আমরা যাইনি। 90° হলে দেখা যাবে যে এই অভেদটা সত্য হচ্ছে না, এই অভেদটা সত্য হচ্ছে না, এই সম্পর্কটা সত্য হচ্ছে না, আমরা দেখাতে পারবো। যাকে সেটা পরে নিয়ে আলোচনা করব, এখন আপাতত এইগুলো তোমাদের বলা হবে। তো এখন সাইন থিটা মানে বিভিন্ন কোণানুপাতকে আমরা বিভিন্ন কোণানুপাত, অন্যান্য কোণানুপাতের আকারে আমরা প্রকাশ করতে পারি। কিভাবে করতে পারি সেইটা আমরা দেখাবো। কোণানুপাতের মধ্যে পারস্পরিক আমরা সম্পর্ক করতে পারি কিভাবে, বিভিন্ন কোণানুপাতের মধ্যে পারস্পরিক সম্পর্ক। সাইন থিটার সঙ্গে কোসাইন থিটার সম্পর্ক আমরা বের করেছি, সাইন থিটার সঙ্গে কস থিটার সম্পর্ক বের করেছি, সাইন থিটার সঙ্গে অন্যান্য যে কোণানুপাত তাদের সম্পর্ক কিন্তু এখনো বের করি। ঠিক আছে, সেইগুলো এবারে পরপর আমরা বের করার চেষ্টা করছি। তোমাদের বইতেই একটা চার্টের আকারে দেওয়া আছে, ওটা ভালো করে মুখস্থ করতে হবে, ওই সূত্রগুলো মুখস্থ করে নিতে হবে। আপাতত তো মুখস্থই করতে হবে, তারপরে অঙ্ক করতে করতে এমনি প্র্যাকটিস হয়ে যাবে, আর তোমার মুখস্থ এমনিই থেকে যাবে, তোমাকে আর বারবার মুখস্থ করতে হবে। অঙ্ক করতে করতেই তোমার প্র্যাকটিস হয়ে যাবে, সূত্রগুলো এমনিই মনে থাকবে, তোমাকে আর মুখস্থ করার দরকার নেই। বই যেমন অন্যান্য জিনিস মুখস্থ করো সেরকম মুখস্থ করার আর প্রয়োজন হবে অঙ্ক করতে করতে। কিন্তু প্রথমে প্রাথমিক দিকে তোমাদের মুখস্থ করতে হবে, প্রাথমিকভাবে তোমাদের একটুখানি মুখস্থ রাখতে হবে, না হলে কিন্তু হবে। দেখো আমরা বলেছি সাইন থিটা এটা সমস্ত লম্ব বাই অতিভুজ হয়, তাই না? সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তো লম্ব বাই অতিভুজ মানে অতিভুজ বাই লম্বের অন্যন্য, তার মানে 1 বাই অতিভুজ বাই লম্ব, তার মানে 1 বাই কোসেক থিটা। তাহলে সাইন থিটার সঙ্গে কোসেক থিটার যে সম্পর্কটা সেটা খুব সহজেই আমরা বলে দিতে পারছি। সাইন থিটার সঙ্গে কোসেক থিটার সম্পর্কটা কিন্তু আমরা সহজেই বলে দিতে পারছি। সাইন থিটার সঙ্গে কস থিটার সম্পর্ক আমরা করেছি, আবার দেখো কোসেক থিটার সঙ্গে কট থিটার একটা সম্পর্ক বের করেছি। এই কোসেক থিটাকে কট থিটাতে রূপান্তরিত করে দিতে পারি কট থিটার আকারে, তাহলে দেখো কি হয়ে যাবে 1 বাই √1 প্লাস কট স্কয়ার থিটা। একটু আগে করে আমি দেখালাম, একটু আগে এটা করে দেখানো হয়েছে। ঠিক আছে, এবার এই সাইন থিটাকে কস থিটা দেখানোর করেছি √1 মাইনাস কস স্কয়ার থিটা। তাহলে সাইন থিটাকে মোট 3টে কোণানুপাতের আকারে একভাবে প্রকাশ করা হয়েছে, একটা কোসেক থিটা, একটা কট থিটা, একটা কস থিটা, এই হয়েছে। এখন তো আরো দুটো কোণানুপাত আছে, ট্যান থিটা এবং কট, ট্যান থিটা এবং সেক থিটা, সেটা তো আছে। তো সেইটা করার জন্য একটু অন্যভাবে দেখো, যেহেতু এইটি আগে আমি বলিনি, এখন পর্যন্ত আমাদের সেটা বলা হয়নি। ট্যান থিটা এইটা সমান, তো এইটা সমান আমরা কি বলি যে লম্ব বাই অতিভুজ, এরকম বলি তো, সরি লম্ব বাই ভূমি বলি। তো এখন লব আর হর থেকে আমরা অতিভুজ দিয়ে ভাগ করে দিই, তাহলে কি পাবো?
লম্ব বাই অতিভুজ বাই ভূমি বাই অতিভুজ এরকম পাবো। এগুলো আগে বলে দেওয়া আমার দরকার ছিল, একটু মিস করে গেছি। তো তাহলে এটি হলো সাইন থিটা বাই কস থিটা হয়ে যাচ্ছে। তার মানে দেখো ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা এরকম একটা সম্পর্ক পাচ্ছি আমরা। এখানে 1 বাই cos থিটা মানে sec থিটা, মানে অ্যাকচুয়ালি এটাকে আমরা sin থিটা ইনটু sec থিটাও লিখতে পারি, sin থিটা ইনটু sec থিটাও লিখতে পারি। কারণ 1 বাই cos থিটা হচ্ছে 1 বাই ভূমি অতিভুজ বাই ভূমি, সরি ভূমি বাই অতিভুজ, 1 বাই ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে ভূমি অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি হচ্ছে sec থিটা। sin থিটা ইনটু sec থিটা এইভাবে লিখতে পারছি। sin থিটা ইনটু sec থিটা সমান tan থিটা, তাহলে sin থিটা সমান tan থিটা বাই sec থিটা। তাহলে এই কি সমান হবে tan থিটা বাই sec থিটা। sec থিটাকে tan এর আকারে করলে আমরা একটু আগে লিখি এই রকম হয়। আবার sec থিটা যেমন আছে, একটু sec থিটা যেমন আছে যদি রেখে দিই, যদি tan থিটাকে sec থিটার আকারে করি তাহলে এরকম। অর্থাৎ দেখো sin থিটাকে বাকি 5টা কোণানুপাতের আকারে আমরা প্রকাশ করে ফেলেছি। ঠিক আছে, যেমন এটা দেখালাম সেরকম cos থিটার ক্ষেত্রে আমরা দেখাতে পারি। দেখো cos থিটা সমান ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তার মানে দেখো ভূমি বাই অতিভুজ বাই ভূমি বাই অতিভুজ ডিভাইড বাই লম্ব বাই অতিভুজ হবে, অতিভুজ বাই লম্ব বাই অতিভুজ হবে। অর্থাৎ এখানে সেই অতিভুজ দিয়ে ভাগ করে দিচ্ছি, অতিভুজের দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে ভূমি বাই অতিভুজ হচ্ছে cos থিটা বাই sin থিটা। তার মানে দেখো cos থিটা ইনটু 1 বাই sin থিটা মানে এটাকে cos থিটা ইনটু cosec থিটা লিখতে পারি, cos থিটা ইনটু cosec থিটা লিখতে পারি। এইটাও আমরা কাজে লাগাবো একটু পরে আমরা এটা কাজে লাগাবো। দেখো sin থিটাকে যেমন বিভিন্ন কোণানুপাতের আকারে প্রকাশ করা গেছে, তেমনি cos থিটাকেও আমরা বিভিন্ন কোণানুপাতের আকারে প্রকাশ করতে পারি। প্রথমেই তো cos থিটা মানে 1 বাই sec থিটা, তেমনি sec থিটা সমান 1 বাই cos থিটা হবে। এখানে sin থিটা সমান 1 বাই cosec থিটা, cosec থিটা সমান 1 বাই sin থিটা হবে। ঠিক আছে, তো সেটা তো আমরা প্রথমেই লিখে দিলাম। এবারে sec থিটাকে tan এর আকারে প্রকাশ আমরা করে দেখিয়েছি, √1 প্লাস tan স্কয়ার থিটা। sec থিটা সমান তাহলে 1 বাই এটি হয়ে গেল। এবারে cos থিটাকে sin এর আকারে প্রকাশ করা হয়ে গেছে আমাদের √1 মাইনাস sin স্কয়ার থিটা প্রকাশ করে দিয়েছি। বাকি দুটো হয়নি, tan থিটা এর আকারে হয়ে গেছে, cos থিটা এবং cosec থিটার আকারে হয়নি। তো সেইটি দেখো, সেইটি এখান থেকে বলে দেব cos থিটা বাই cosec থিটা সমান cos থিটা। তার মানে কি হবে না, cos থিটা বাই cosec থিটা, cosec থিটাকে cos এর আকারে করলে √1 প্লাস cos স্কয়ার থিটা। আবার cosec থিটা যদি নিচেরটা রেখে দিই ঠিক, তাহলে উপরে cos থিটাকে cosec থিটার আকারে করলে √cosec স্কয়ার থিটা মাইনাস 1 এই হয়ে গেল। মানে cos থিটাকেও আমরা 5টা কোণানুপাতের আকারে প্রকাশ করতে পারলাম। এগুলো কিন্তু মনে রাখবে, এগুলো তোমাদের চার্টের আকারে বইতে দেওয়া আছে। এবার বিভিন্ন যে পারস্পরিক সম্পর্কগুলো, ওগুলো কিন্তু তোমাদের খুব বেশি মনে না থাকলেও নিজেরাই কিন্তু করে নিতে পারবে। তো প্রথমের দিকে বলছি, প্রাথমিকভাবে তোমরা একটু মুখস্থ করার চেষ্টা করবে, তারপর অঙ্ক করতে করতে দেখবে ওগুলো ইজি হয়ে গেছে, খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে cos থিটা sin থিটা cos থিটা কেমন? এবার যদি tan থিটা করি, tan থিটাকে আমরা বিভিন্ন কোণানুপাতের আকারে করি, তাহলে 1 বাই cos থিটা তো একটা হচ্ছে, কেননা এটা লম্ব বাই ভূমি, এটা ভূমি বাই লম্ব, সুতরাং লম্ব বাই ভূমি সমান 1 বাই ভূমি বাই লম্ব। ঠিক আছে, তাহলে tan থিটা সমান এটা হবে। এবারে cos থিটাকে cosec এর আকারে তো করেছি, √cosec স্কয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, tan থিটাকে sec থিটার আকারেও করা হয়েছে, √cosec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে tan থিটা সমান এটা লিখতে পারি। সবই দেখো, সব একটা করে লিমিট পেয়ে যাচ্ছে, দেখো এরকম করে হয়ে যাচ্ছে। এবার tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, একটু আগে আমি করে দেখিয়েছি, sin থিটা বাই cos থিটা। cos থিটাকে sin এর প্রকাশ করলাম, তাহলে পুরোপুরি sin এর আকারে প্রকাশ করলাম। আবার cos থিটা ঠিক রেখে sin থিটাকে cos এর আকারে প্রকাশ করলাম, √1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে দেখো পুরোপুরি cos এর আকারে প্রকাশ করলাম। তাহলে tan থিটাকে sin এর আকারে করলে এটা হবে, cos এর আকারে করলে এটা হবে। tan থিটাকে sin থিটার আকারে করলে কি হবে, cos থিটার আকারে করলে কি হবে। বুঝা গেছে? ঠিক আছে, তাহলে tan থিটা সমান এটা। তো tan থিটাকেও 5টা কোণানুপাতের আকারে প্রকাশ করতে হবে। cos থিটা, cos থিটাকে ওইভাবেই করে দেব, 1 বাই tan থিটা। tan থিটাকে sec এর আকারে √cosec স্কয়ার থিটা মাইনাস 1, এইটা সমান √cosec স্কয়ার থিটা মাইনাস 1। cos থিটা সমান আগে আমরা দেখিয়েছি,
এবার দেখো cos থেকে একটু আগে দেখালাম cos থিটা বাই sin থিটা হয়, cos থিটাকে যা আছে রেখে দিয়ে sin থিটাকে cos এর আকারে করে দাও √1 - cos স্কয়ার। ঠিক আছে, এমনি sin থিটাকে রেখে দিয়ে cos থিটাকে যদি sin এর আকারে করি তাহলে এই কি হবে, এবং পুরোপুরি sin এর আকারে প্রকাশ হয়ে গেল। তাহলে cot থিটাকে cos থিটার আকারে sin থিটার আকারে প্রকাশ হয়ে গেল। এই কিন্তু ছোট ছোট শর্ট কোশ্চেন পড়তেও পারে, বুঝলো, cot থিটাকে cos থিটার আকারে প্রকাশ করো, তখন লিখে দেবে cot থিটাকে cos থিটার আকারে প্রকাশ করো, লিখে দেবে tan থিটাকে sec থিটার আকারে প্রকাশ করো, লিখে দেবে tan থিটাকে cosec থিটার আকারে প্রকাশ করো, tan থিটাকে cosec থিটার আকারে প্রকাশ করো, লিখে দেবে এই cosec স্কয়ার cosec √1/√1 cosec স্কয়ার থিটা মাইনাস 1 ইত্যাদি বিভিন্ন যেমন বলবে সেরকম লিখে দেবে। ওকে, আরো দুটো কিন্তু বাকি আছে, sin cos tan হয়েছে, sin cos tan এবং cot হয়েছে, এবারে cosec এবং sec বাকি আছে। দেখো সেগুলো এবারে কিভাবে হচ্ছে, এগুলো তো মুছেই দিচ্ছি আপাতত, আর অত কোনো জায়গা নেই। এবারে আছে cosec থিটা আর sec থিটা। দেখো cosec থিটা যদি করি এটা হচ্ছে 1/sin থিটা, তোমরা জানো cosec থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, এটা লম্ব বাই অতিভুজ, তোমরা এটা সমান 1/, এটা তো হবে cosec। এবারে sin থিটাকে তো cos এর আকারে করেই √1 - cos স্কয়ার থিটা, সুতরাং cosec থিটাকেও cos থিটার আকারে প্রকাশ হয়ে যাবে। এবারে cosec থিটাকে cot থিটার আকারে জানো তোমরা √1 + cos স্কয়ার থিটা, এইটিও জানো, এইটিও হয়ে গেল। এবারে বাকিগুলো কিন্তু এখনো নেই, tan থিটা এবং sec থিটা, tan থিটা এবং sec থিটার আকারে কিন্তু এখনো হয়নি, সেইটি কিন্তু একটু ভালো করে করতে হবে। এখন দেখো cosec থিটা ইনটু এই cosec থিটা বাই যদি sin থিটা sec থিটা করি তাহলে কি হবে, cosec থিটা বাই sec থিটা করলে কি হবে, এটা হচ্ছে 1/sin থিটা, এটা 1/cos থিটা, তার মানে অ্যাকচুয়ালি cot থিটা হয়ে যাবে। তার মানে cosec থিটা সমান cot থিটা ইনটু sec থিটা এরকম হচ্ছে, cosec থিটা সমান cot থিটা ইনটু sec থিটা হচ্ছে এরকম হচ্ছে, বা sec থিটা বাই tan থিটা হচ্ছে এরকম হচ্ছে। এইটি সমান sec থিটা ইনটু cot থিটা হচ্ছে না, এইটা সমান, তার মানে cosec থিটা সমান আমরা কি পাচ্ছি, cosec থিটা সমান sec থিটা ইনটু cot থিটা, মানে sec থিটা বাই tan থিটা হচ্ছে। ঠিক একইভাবে উল্টো ভাবে হবে sec থিটা সমান তাহলে কি হবে, sec থিটা সমান দেখো sec থিটা বাই cosec থিটা সমান cot থিটা হবে, তাহলে sec থিটা সমান cosec থিটা, sec থিটা সমান কি হবে, cosec থিটা বাই cot থিটা, তাই তো, sec থিটা সমান হবে cosec থিটা বাই cot থিটা এরকম হবে, cosec থিটা সমান sec থিটা বাই tan থিটা হবে, আবার sec থিটা সমান cosec থিটা বাই cot থিটা, এইগুলো কাজে লাগবে। আপাতত দেখিয়ে রাখলাম, এইটাও কাজে লাগবে আবার এইটাও কাজে লাগবে। কিরকম দেখো, এই যে আমরা বলেছি যে cosec থিটাকে আমরা sec এর আকারে প্রকাশ করব, তাহলে কি করব, এটা যদি sec থিটা বাই tan থিটা করি, tan থিটা রাখা যাবে না, সেটাকে sec এর আকারে প্রকাশ করলে কি হবে, এই হয়ে গেল cosec থিটাকে sec থিটার আকারে প্রকাশ হয়ে গেলে sec থিটা বাই tan থিটা যেই প্রকার। আবার কি না, এই tan থিটাটাকে ঠিক রেখে এই sec থিটাকে tan থিটার আকারে প্রকাশ করে দাও, তাহলে দেখো cosec থিটাকে tan থিটার আকারে প্রকাশ হবে। খুব গুরুত্বপূর্ণ এইগুলো, cosec কে sec এর আকারে এবং cosec কে tan এর আকারে খুব গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে করবে, ঠিক আছে। তেমনি একইভাবে এইটাও কাজে লাগাবো, এই যে sec থিটা সমান এটা কাজে লাগাবো cosec থিটা বাই cot থিটা, কি হবে না, sec থিটা সমান এমনিতে তো জানো 1/cos থিটা হয়, cos থিটাকে sin এর আকারে করলে √1 - sin স্কয়ার থিটা হয়, এই sec থিটাকে tan এর আকারে করলে √1 + tan স্কয়ার থিটা হয়। এই পর্যন্ত কোনো ঝামেলা নেই। এরপরে কি না, cosec আর cot এইগুলো বাকি আছে, cosec থিটা বাই cot থিটা হচ্ছে sec থিটা, cosec থিটা বাই cot থিটা হবে sec থিটা। তার মানে কি cosec থিটাকে রেখে দিয়ে আমরা যদি cot থিটাকে cosec এর আকারে করে দিই, তাহলে দেখো পুরোটাই cosec এর আকারে হয়ে গেল। আবার নিচে cot থিটাকে রেখে দিয়ে উপরে যদি cosec থিটাকে cot এর আকারে করে দিই, তাহলে এইটি হবে এবং টোটাল sec থিটা cot থিটার আকারে প্রকাশ হবে। sec থিটাকে cot থিটা এবং cosec থিটার আকারে, এইগুলো গুরুত্বপূর্ণ, এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে পারস্পরিক সম্পর্কগুলো আমরা করলাম, ঠিক আছে। পারস্পরিক সম্পর্কগুলো করার পরে তোমাদের এবারে একটা অঙ্ক দেওয়া যাবে।